আজ থেকে আমরা মাধ্যমিকের নতুন সেশন অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য প্রিপারেশন শুরু করব। এবার আমার যে টিউশন ব্যাচ এবং সেখানে যে আমি পড়ানোর পর যে টপিক ওয়াইজ যখন টপিক শেষ হয় এবং সেখানে যে আমি এমসিকিউ এর যে মক টেস্টগুলো নেব আর কি, তো সেইগুলোর ডিটেল যে উত্তর সহ যে আলোচনা, তো সেগুলো নিয়মিত করানো হবে, অর্থাৎ এক একটা করে সেট হয়ে যাওয়ার পর সেগুলো আমরা এখানে আলোচনা করব। যার আজকে প্রথম সেটটা আলোচনা করছি, যেখানে টপিকটা কি ছিল, চলন, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন, এই তিনটে টপিকের ওপর যে মক টেস্টটা নেওয়া হয়েছে, তো সেইটা আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্ন, ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে। তাহলে কার দিকে বলছে? ডিম্বকের দিকে কার? পরাগনালিকার। তাহলে এখানে ডিম্বকের দিকে বলছে পরাগনালিকার অগ্রসর হওয়া। তাহলে এখানে এক কাজ করি, যে আমরা এই একটা ছবি যদি দেখি, তো এটা আমরা দেখতে পাবো, আমি দেখে আঁকি আগে, যে এইরকম একটা গঠন। তাহলে এই গঠনটা দেখা যাবে যে একটা ফুলে, একটা যদি বলি উভলিঙ্গ ফুল বা স্ত্রী ফুলে আমরা এটা দেখতে পাবো, এই গঠনটা। এই গঠনটা দেখতে পাবো। তাহলে এর উপরে এই অংশগুলোকে কি বলছি? এটাকে বলছি গর্ভমুণ্ড। এই পোর্শনটাকে এটা বলছি গর্ভমুণ্ড। আর এই যে এই অংশটা, এটাকে বলছি গর্ভদণ্ড। আর নিচের এটা হচ্ছে গর্ভাশয়। বেশ, তাহলে এইবার এই 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 পুরো অংশটাকে আমরা কোথায় দেখতে পাবো? ফুলে, ফুলের একটা জনন স্তবক। এবার আসলে কি হয়, এখানে এসে পরাগরেণু স্থানান্তরিত হয়, এই জায়গায় পরাগরেণু এসে পড়ে। আর এই পরাগরেণু থেকে একটা নালী নির্গত হয়, যেটা কিন্তু এই ভিতর দিকে চলে যায়। তাহলে একটা নালী কিন্তু এই ভিতরের দিকে চলে যায়। আমি বাইরে পরাগ রেণুটাকে আঁকি এইভাবে আর কি, এরকম। তাহলে এটা কোনটাকে এঁকেছি? এটা একটা রেণুটা, এটা হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু, আমি শুধু রেণু লিখলাম। আর এইটা হচ্ছে পরাগ নালিকা, এটা পরাগ নালিকা। তাহলে এবার এই পরাগ নালিকাটা কি করছে? বলছে পরাগ নালিকাটা অগ্রসর হচ্ছে। তাহলে অগ্রসর হওয়া মানে একটা নির্দিষ্ট দিকে, তাহলে একটা গতিপথ অনুসারে কিছু একটা হচ্ছে। বেশ, তাহলে এখানে গর্ভমুণ্ডের ওপর পরাগরেণু পড়ে এবং এই দণ্ডটা অগ্রসর হয়। এখানে ডিম্বক থাকে, ডিম্বকের দিকে অগ্রসর হয়। যে বলা আছে যে কোন দিকে? ডিম্বকের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এবার আমরা এক কাজ করি, যে এই যে ডিম্বকের দিকে যে অগ্রসর হচ্ছে, তাহলে অগ্রসর হচ্ছে কোন দিকে? তাহলে একটা নির্দিষ্ট গতিপথের দিকে, গতিপথ। তাহলে একটা গতিপথ অনুসারে হচ্ছে। তাহলে কার গতিপথ? তাহলে এখানে কি থাকে? রাসায়নিক পদার্থ, সেই অনুযায়ী। তাহলে কি? রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের কারণে হচ্ছে, তাহলে কি লিখলাম? রাসায়নিক পদার্থ। বেশ, তাহলে এবার কি দেখব, যে আমরা দেখেছি যে চলন কি? চলন উদ্দীপকের উদ্দীপকের কি অনুসারে হয় যদি বলি, তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করব। তাহলে এক হচ্ছে কি, সেটা উদ্দীপকের গতিপথ ও তীব্রতা, এইভাবে মানে এর প্রভাবে কোনো চলন হতে পারে। শুধু গতিপথ, শুধু গতিপথ অনুসারে, তাহলে শুধু কি বলছি? শুধু গতিপথ অনুসারে কোনো চলন হতে পারে। আর কি? আর তীব্রতার কারণে কোনো চলন হতে পারে। তাহলে এখানে বুঝতেই পারছি দেখে যে অগ্রসর হচ্ছে পরাগনালিকা, তাহলে কি অনুসারে? গতিপথ অনুসারে। তাহলে অবশ্যই এই চলনটার কথা হচ্ছে। বেশ, তাহলে তীব্রতা অনুসারে যেটা হয় সেই চলনটাকে আমরা বলি ন্যাস্টিক চলন। তাহলে এখানে কিন্তু মনে রাখবো যে উদ্ভিদের যে প্রকার চলন কার জন্য হয়? তীব্রতার জন্য হয়, তাকে বলবো ন্যাস্টিক চলন। আর যদি গতিপথের জন্য হয়, তাহলে সেটাকে বলবো ট্রপিক চলন, ট্রপিক। আর যদি তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে হয়, তাহলে তাকে বলবো ট্যাকটিক চলন, ট্যাকটিক। আর ট্যাকটিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো, ট্যাকটিক চলনটা কিন্তু যে সম্পূর্ণ স্থান পরিবর্তন বা সামগ্রিক স্থান পরিবর্তন। তাহলে এটা সামগ্রিক স্থান পরিবর্তন।
তাহলে কি এই ট্যাকটিক চলনে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তাহলে এখানে বুঝতে তো পারছি যখন গতিপথ অনুসারে বলছি তাহলে তখন অবশ্যই ট্রপিক হবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে সবগুলোতেই ট্রপিজম শব্দটা আছে, তাহলে এখানে যে কোনো উত্তর হতে পারে যেহেতু সবগুলোই টপিজম। কিন্তু এখানে যদি আমরা দেখি যে বলছি কি রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থ বলতে কার কথা বলবো? রাসায়নিক মানে কি কেমিক্যাল, তাহলে কেমিক্যাল, তাহলে কেমিক্যাল থেকে কি পাবো? কেমো। তাহলে এখানে যেখানে কেমোট্রপিজম থাকবে তাহলে উত্তর সেটা হবে, তাহলে উত্তর কি হবে? কেমোট্রপিজম, অপশন সি কেমোট্রপিজম। তাহলে ডিম্বকের দিকে পরাগনালীর অগ্রসর হওয়াকে কি বলে? কেমোট্রপিজম। এইবার বাকিগুলো যদি আমরা দেখি প্রত্যেকটাই টপিক চলনের কথা বলা হচ্ছে, আর অর্থাৎ প্রত্যেকটাই গতিপথ অনুসারে হচ্ছে। তাহলে এখানে কি শব্দ আছে? হাইড্রো। তাহলে হাইড্রোটা কি? হাইড্রোটা জলের প্রভাবে হবে, জলের গতিপথ অনুসারে যে চলনটা হবে তাকে বলবো হাইড্রোটপিজম। আর সেরকম হাইড্রোটপিজমের উদাহরণ যদি দেখি আমরা কি পজিটিভ নেগেটিভ দুটোই দেখতে পাবো। যদি পজিটিভ বলি তাহলে পজিটিভ বলবো মূল, আর যদি নেগেটিভ বলি তাহলে নেগেটিভ বললে কি বলবো? নেগেটিভ বলবো কাণ্ড। বেশ, এইবার যদি জিওটপিজম বলি তাহলে এটা কি? এটা গ্র্যাভিটি, তাহলে এটাও বুঝতে পারছি কি, তাহলে এটার ক্ষেত্রে ওই সেম হবে। জিওটপিজম যদি পজিটিভ হতো তাহলে কি গ্র্যাভিটির দিকে কি এবারে? মূল, তাহলে এটা হবে মূল। আর যদি নেগেটিভ বলি তাহলে উল্টো দিকে কি এবারে? কাণ্ড, তাহলে এটা হবে কাণ্ড। এবার বলছি কি ফোটোটপিজম, তাহলে এখানে দেখতে পাচ্ছি ফোটো, ফোটো বলতে কি? ফোটো বলতে এখানে কার কথা বলছি? আলো, তাহলে ফোটো বলতে এখানে বলছি আলো, আলো। আর এখানে জিও বলতে কি বললাম? জিও বলতে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর এখানে ফোটো বলতে কি? আলো। তাহলে আলোর প্রভাবে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে কি হবে? এক্ষেত্রে হয়ে যাবে কাণ্ড, আর নেগেটিভ হচ্ছে নেগেটিভ এক্ষেত্রে হয়ে যাবে মূল, কারণ আলোর দিকে বাড়ে কাণ্ড আর আলোর বিপরীতে বাড়ে মূল। তাহলে এখানে উত্তর কি হতো? 1.1-এর সেটা হচ্ছে কেমোটপিজম। আর বাকিগুলো তো আলোচনা করলাম, এখানে যা যা আলোচনা করলাম মনে রাখতে হবে। এবার চলন সম্পর্কে পরবর্তী যে প্রশ্ন থাকবে সেখানেও যেগুলো বাকি আছে আলোচনা করে দেওয়া হবে। তাহলে এখানে 1.1 উত্তর কি হতো? কেমোটপিজম। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায় একে বলে। তাহলে কি দেখতে পাচ্ছি কি বলছে? লজ্জাবতীর পাতা। তাহলে লজ্জাবতীর পাতা কি করলে? স্পর্শ করলে। তাহলে এখানে আমি একটা শব্দ পাবো, এই যে সিস্ম। এই সিস্ম মানেই হচ্ছে কি? স্পর্শ। তাহলে সিস্ম মানেই স্পর্শ, তাহলে সিস্ম মানে স্পর্শ। আচ্ছা, তাহলে সিস্ম মানে যদি স্পর্শ হয় তাহলে এখানে স্পর্শ করলে মুড়ে যায়। আর আমরা আগেই দেখলাম যে গতিপথ অনুসারে, তীব্রতা অনুসারে, আর গতিপথ ও তীব্রতা অনুসারে। তাহলে এটা কি? তীব্রতা অনুযায়ী কাজ করবে। কি অনুযায়ী? তীব্রতা। তাহলে স্পর্শের কি? তীব্রতা। তাহলে নিশ্চয়ই স্পর্শের গতিপথ নয়, নিশ্চয়ই আহ, তাহলে কি হবে? যে স্পর্শের কি হয়? তীব্রতা হয়। তাহলে সেই তীব্রতা আর স্পর্শ, আর তীব্রতা বললেই আমরা কি বলেছি? একটু আগেই আলোচনা করলাম, তীব্রতা মানেই ন্যাস্টিক। তাহলে তীব্রতার প্রভাবে যে চলনটা হবে, তাহলে উদ্দীপকের তীব্রতার ফলে, তাহলে তাকে কি বলবো? ন্যাস্টিক। আর এখানে সব অপশনগুলোও যদিও ন্যাস্টিক ছিল। বেশ, তাহলে ন্যাস্টিক তো বুঝলাম, আর এই স্পর্শ শব্দটা আছে যার জন্য কি বুঝলাম? তার জন্য বুঝলাম সিসমোন্যাস্টিক। তাহলে এখানে উত্তর কি হবে? অবশ্যই উত্তর হবে সিসমোন্যাস্টিক চলন। তাহলে স্পর্শ করলে মুড়ে যাচ্ছে। এবার বাকি যদি অপশনগুলো দেখি সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক। ফোটো, তাহলে কি হবে? আলোর প্রভাবে হবে, মানে আলোর তীব্রতা অনুসারে হবে। তাহলে সেই রকম উদাহরণ যদি দেখি আলোর তীব্রতা অনুসারে, তাহলে এখান থেকে মনে রাখবো সূর্যমুখী, সূর্যমুখী, তারপর পদ্ম, তারপর কি শালুক। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি সব বেশি আলো লাগবে এগুলো, এই ফুলগুলো ফুটতে। তাহলে কি আলোর প্রভাবে হচ্ছে। সূর্যমুখী যেটা বললাম, সূর্যমুখীকে আরও একটা এটাকে অন্য উদাহরণে পড়তে পারি। সূর্যমুখী সেটা হচ্ছে কি? যে সূর্যের দিকে মুখ করে থাকে, তাই জন্য কি বলবো? সেটা হেলিওটপিজম। হেলিও মানে কি? সূর্য, তাহলে হেলিওটপিজম বা হেলিওট্রপিক চলন, হেলিওট্রপিজম। তাহলে হেলিওটপিজম কে দেখায়? হেলিওটপিজম দেখায় কিন্তু সূর্যমুখী। এরপর কি আছে? থার্মো। তাহলে এই যে থার্মো, থার্মো মানে কি? এই ফটো মানে তো একটু আগেই বললাম ফটো মানে আলো, আগের প্রশ্ন ছিল ফটো। এবার এখানে থার্মো, থার্মো মানে তাপ। যখন তাপের প্রভাবে হচ্ছে, তাহলে যখন তাপের প্রভাবে হচ্ছে তখন সেটাকে থার্মোন্যাস্টি বলছি। আর এর উদাহরণ কিন্তু আমরা মনে রাখবো কি? টিউলিপ। তাহলে এটা একটা ন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টি চলন। কার দেখা যায়? সেটা টিউলিপ ফুলের দেখা যায়।
তাহলে এটা মনে রাখবো। সিসমোন্যাস্টি তো হলো স্পর্শ, লজ্জাবতী। আর এবার কি নিকটিন্যাস্টি। এই নিকটিন্যাস্টি চলনটা একটা জিনিস তো বুঝতে পারছি, যখন এখানে ন্যাস্টিক লেখা আছে তার দ্বারা কিন্তু অবশ্যই বুঝতে পারছি এটা উদ্দীপকের কি অনুসারে হবে, তীব্রতা অনুসারে হবে, তীব্রতা, তীব্রতা। আর প্রথমে যাকে দেখছি যে নিকটি, তার মানে এর দ্বারা কি বোঝা যাবে, উদ্দীপকটাকে বোঝাবে, উদ্দীপকটাকে। এখানে যেরকম আলো, তাপ, স্পর্শ ছিল, তাহলে এখানে এটা কি হবে, আলো হবে প্লাস উষ্ণতা হবে, উষ্ণতা। তাহলে উদ্ভিদের যে প্রকার চলন কি হচ্ছে, আলো ও উষ্ণতার তীব্রতা অনুসারে হবে, তাকে বলবো নিকটিন্যাস্টিক চলন। তাহলে এর উদাহরণ কি বলবো, এর উদাহরণ হচ্ছে তেঁতুল পাতার চলন, তেঁতুল পাতা। তাহলে তেঁতুল পাতাকে দিনের বেলায় আলোর উপস্থিতিতে এবং যখন উষ্ণ থাকছে তখন পাতাগুলো কি হচ্ছে, খোলা অবস্থায় থাকছে, কিন্তু রাত্রিতে যদি দেখি তখন দেখবো পাতাগুলো কি হবে, বন্ধ হয়ে যাবে। কিসের অভাবে, আলো এবং উষ্ণতার অভাবে। এছাড়াও শিরীষ পাতা মনে রাখতে পারি, শিরীষ, শিরীষ গাছের পাতা। তাহলে এগুলোর ক্ষেত্রে সব কি দেখতে পাবো আমরা, নিকটিন্যাস্টিক চলন দেখতে পাবো। তাহলে তাহলে এখানে প্রশ্ন ছিল লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায়, এটিকে কি বলে, তাহলে এটিকে সিসমোন্যাস্টিক চলন বলে, যেটা কিসের জন্য হয়, স্পর্শের জন্য হয়। পরবর্তী প্রশ্ন দেখব, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে। তাহলে এখানে আর আলোচনা করার কিছু নেই, টিউলিপ ফুল এখনই আলোচনা করলাম যে তাহলে টিউলিপ ফুল কি হচ্ছে, বেশি উষ্ণতায় ফোটে। এর কারণ, তাহলে যখনই আমরা এই উষ্ণতা শব্দটা দেখব তাহলে বুঝবো কি, যে উষ্ণতা মানে এখানে থার্মো শব্দটা থাকবে, তাহলে এখানে থার্মো খুঁজবো, তাহলে থার্মো এখানে রয়েছে, এই যে থার্মো। আর ন্যাস্টিকটা কি জন্য, ন্যাস্টিক মানে কি বলেছি, ন্যাস্টিক মানে তীব্রতা, তাহলে এখানে উত্তর কি হবে, থার্মোন্যাস্টিক চলন। তাহলে এখানে লিখছি না, কিন্তু একবার বলে দিই, ফোটোনেস্টিক চলন তাহলে কি হতো, ফোটোনেস্টিক চলন আমরা কি বললাম, তাহলে ফোটোনেস্টিক চলন কি বললাম, সূর্যমুখী, তারপরে পদ্ম, এগুলো সিসমোন্যাস্টিক, লজ্জাবতী, কেমোন্যাস্টিক। তাহলে এখানে কেমোন্যাস্টিক চলন, এই কেমোন্যাস্টিক চলনের উদাহরণটা কিন্তু আমরা একবার পড়ে নেব। কি প্রথমে দেখছি কি, কেমো। তাহলে কেমোন্যাস্টিক বলতে এখানে কার কথা বলেছি, কেমিক্যাল। তাহলে একটা, যেমন কি প্রোটিন, প্রোটিন কিন্তু একটা রাসায়নিক পদার্থ, প্রোটিন, তাহলে একটা রাসায়নিক পদার্থ প্রোটিন। আর এখানে বলা আছে কি ন্যাস্টিক, আর ন্যাস্টিক কি অনুযায়ী হবে, মানে তীব্রতা অনুযায়ী হবে। বেশ, এবার যে অঞ্চলের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম, মাটিতে নাইট্রোজেনের অভাব, তাহলে যে অঞ্চলে মাটিতে মাটিতে কি হচ্ছে, মাটিতে নাইট্রোজেনের অভাব, তাহলে সেই অঞ্চলে যেসব গাছ, কিছু গাছ জন্মায়, তো তারা কি হচ্ছে, তারা পতঙ্গদের সংস্পর্শে আসলেই, যে আমরা ধরে নিই এরকম একটা, এরকম রয়েছে যেমন কলসপত্রী, এরকম রয়েছে, বেশ, এরকম একটা কি থাকে, লিড থাকে, এরকম লিড থাকে, এটাকে লিড বলছি, লিড বা কি বলবো, ঢাকনা। যখনই এর মধ্যে পতঙ্গ প্রবেশ করছে, যখন এর মধ্যে এদিক দিয়ে এসে কি প্রবেশ করছে, পতঙ্গ প্রবেশ করছে, তখন এই প্রোটিনের সংস্পর্শে এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর এখানের প্রোটিনটাকে কিন্তু শোষণ করে নেবে গাছটা, দিয়ে তার নিচের প্রোটিনের চাহিদা মেটাবে। তাহলে কার প্রভাবে হচ্ছে, প্রোটিনের প্রভাবে। সেটা কি, রাসায়নিক পদার্থ, কিসের জন্য হচ্ছে, তীব্রতার জন্য। এই চলনটাকে তাহলে কি বলবো, কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ যদি আমরা পড়ি, কলসপত্রী, তাহলে কি পড়বো, কলসপত্রী, কলসপত্রী, সূর্য শিশির, সূর্য শিশির, এই সূর্য শিশির অপশনটা বারবার দেয়। তাহলে কলসপত্রী, সূর্য শিশির কি দেখা যায়, কেমোন্যাস্টিক। তাহলে সিসমোন্যাস্টিক একটু আগেই দেখলাম লজ্জাবতী, ফোটোন্যাস্টিক তো দেখলাম পদ্ম, সূর্যমুখী, শালুক। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এর কারণ কি হবে, থার্মোন্যাস্টিক চলন। ক্লোরোফর্ম এর সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলন, তাহলে ওই একই জাতীয় প্রশ্ন, কি ক্লোরোফর্ম, তাহলে ক্লোরোফর্ম কি একটা, ক্লোরোফর্ম রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ মানে আমরা এবারে প্রশ্নতে কি খুঁজবো, রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থ নামটা যখনই দেখতে পাচ্ছি তাহলে প্রশ্নতে কি খুঁজবো, কেমিক্যাল। তাহলে কোথায় কেমো লেখা আছে, তাহলে এই তো কোথায়, এই কেমো, তাহলে এখানে লেখা আছে কেমো, তাহলে বোঝাই যাচ্ছে আর এখানে কোনো কেমো অপশনই নেই। তাহলে কি হবে, এখানে কি হবে, যে কেমোন্যাস্টি। আর তাছাড়া জানি তীব্রতার জন্য হচ্ছে, সেটাকে বলবো কেমোন্যাস্টি চলন। এবার সিসমোন্যাস্টি এখনই পড়লাম, লজ্জাবতী। ফোটোট্রপিজম, এখানে ট্রপিজমের কথা আছে, টপিজম মানে কি, টপিজমটা কি অনুযায়ী হবে, যদি টপিজম লেখা আমরা দেখি, টপিজম কি অনুযায়ী হবে, তো সেটা কি, গতিপথ। তাহলে টপিজম হবে গতিপথ। তাহলে টপিক চলন কি অনুযায়ী হচ্ছে, গতিপথ অনুসারে হচ্ছে। আর তার আগে কি আছে, ফোটো, তাহলে ফোটো মানে কি, ফোটো মানে হচ্ছে আলো, তাহলে আলোর গতিপথ অনুসারে হচ্ছে। তাহলে পজিটিভ যদি হবে কি হবে, তাহলে আলোর গতিপথ অনুসারে পজিটিভ হলে কাণ্ড হবে, আর নেগেটিভ হলে মূল হবে।
পজিটিভটাকে কি বলবো বাংলায়? অনুকূল। আর নেগেটিভটাকে কি বলবো? প্রতিকূল। তাহলে প্রতিকূল ফটোট্রপিজম দেখা যায় মূলে, আর অনুকূল ফটোট্রপিজম দেখা যায় কাণ্ডে। কিন্তু এই মূলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমরা ব্যতিক্রমও দেখতে পারি। কার ক্ষেত্রে? সেটা হচ্ছে কি যে ওই সুন্দরী গাছ, মানে ম্যানগ্রোভ অঞ্চলে যে উদ্ভিদগুলো আছে তাদের শ্বাসমূল কিন্তু উপরের দিকে ওঠে, তখন কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে। বেশ, এবার কি আছে? নিকটিনাসটি। নিকটিনাসটি এখনই আলোচনা করলাম। তাহলে নিকটিনাসটি কি হবে? আলো ও উষ্ণতার প্রভাবে। উদাহরণ কি? উদাহরণ তেঁতুল পাতা। তাহলে 1.4 উত্তর কি হলো? উত্তর হলো কেমোন্যাস্টি। পরের প্রশ্ন দেখব। বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ। তাহলে কি বলছে? বৃদ্ধিজ চলন মানে বৃদ্ধি ঘটছে, সেটা কি আমরা চলন বলছি। যেমন আমরা যদি দেখি যে একটা জানালার ধারে আমরা একটা কোনো উদ্ভিদকে রেখে দিলাম, তাহলে আলোর প্রভাবে কাণ্ডটা জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে কাণ্ডের আসলে কি হলো? বৃদ্ধি হলো। আর বৃদ্ধি কোন দিকে হলো? জানালার বাইরের দিকে, মানে গতিপথ। কিসের গতিপথ অনুসারে কাণ্ডটা যাচ্ছে? যে কাণ্ডটার বাইরে গেল, বাইরে কাণ্ডটার বৃদ্ধি হলো, কি দেখে হলো? যেদিকে লাইট আছে সেই দিকে হলো। তাহলে কি? আলোর প্রভাবে হলো। তাহলে দেখছি কাণ্ডটা বাড়ছে, আর সেই জিনিসটাকে আমরা কি বলছি? বৃদ্ধিজ চলন। তাহলে এখানে বলছে কি বৃদ্ধিজ চলন নয় কোনটা? এখানে কিন্তু যখন নয় থাকবে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু নয় জানতে চেয়েছে, না হলে কিন্তু এখানে ভুল হওয়ার চান্স বেড়ে যায়। বৃদ্ধিজ চলন নয়। তাহলে প্রথমেই আমরা যদি দেখি আলোর দিকে কাণ্ডের চলন, হ্যাঁ আলোর দিকের কাণ্ডের চলন তো কি? অবশ্যই বৃদ্ধিজ চলন, মানে আলোর দিকে কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। জলের দিকে মূলের চলন, হ্যাঁ এটাও তাই, কারণ জলের দিকে মূল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তার জন্য বৃদ্ধিজ চলন। আর জলের জন্য হলে যেটা হবে, সে কোন শব্দটা আমরা ব্যবহার করব? হাইড্রো। ওই যে হাইড্রোট্রপিক চলন, হাইড্রো। বেশ, এবার কি বলছে? অবলম্বনকে জড়িয়ে আকর্ষের চলন। হ্যাঁ, একটা যদি অবলম্বন হয়, তাহলে আমরা যদি দেখি এখানে কোনো একটা অবলম্বন রয়েছে, একটা দণ্ড রয়েছে, একটা দণ্ড। আর এই দণ্ডতে যে কোনো একটা উদ্ভিদ, সেটা কি হচ্ছে? এইভাবে জড়িয়ে উঠছে, উদ্ভিদটা এইভাবে জড়িয়ে উঠছে। তাহলে এইটার যে চলন, এটাও কি? যে এইদিকে উঠছে, তাহলে এটা কি? এটা বৃদ্ধি। আসলে এটা বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটাও কি? সেটাও বৃদ্ধিজ চলন। তাহলে এটাও কিন্তু বৃদ্ধিজ চলন হবে। তাহলে এইগুলো প্রত্যেকটা আমরা দেখলাম কি? প্রত্যেকটাই বৃদ্ধিজ চলন, কিন্তু জানতে চেয়েছে বৃদ্ধিজ চলন নয় কোনটা? তাহলে লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া, অবশ্যই এটা বৃদ্ধিজ চলন নয়। তাহলে লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়াটাকে কি জাতীয় চলন বলবো? এটা রসস্ফীতিজনিত পার্থক্যের জন্য হয়। যখনই আমরা টাচ করব, তখন কি হবে? স্পর্শ করলেই রসস্ফীতিজনিত পার্থক্য ঘটবে, আর তার কারণে এটা হবে। তাহলে এটাকে বলবো রসস্ফীতিজনিত চলন। রসস্ফীতিজনিত চলন। তাহলে এখানে উত্তর কি হলো? 1.5-এর ডি। এছাড়া রসস্ফীতিজনিত চলন আমরা কোথায় দেখবো? বন চালালের ক্ষেত্রে কি দেখা যায়? রসস্ফীতিজনিত চলন কিন্তু দেখা যায়। বেশ, পরের প্রশ্ন দেখব। কোনটির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়? তাহলে কি দেখছি? নিষেকের পর। তাহলে প্রথমেই যেটা আমাদের দেখতে হবে যে নিষেক কাকে বলে। নিষেক কাকে বলে? নিষেক হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে। শুক্রাণু ও ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে কি বলে? শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলে হচ্ছে কি? নিষেক। বেশ, তাহলে এইবার শুক্রাণু ও ডিম্বাণুর যে মিলন, তাকে যে নিষেক বলছি। তাহলে এবার যেটা বলবো সেটা হচ্ছে কি? যে কোনো একটা জীব যেটা পুরুষ, আর একটা জীব যেটাকে আমরা স্ত্রী বলছি। বেশ, তাহলে সেখান থেকে কি তৈরি হবে? শুক্রাণু। আর স্ত্রী থেকে তৈরি হবে কি? ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো নিষেক। তাহলে নিষেকের পর কি বলছে? ডিম্বাশয় ফলে পরিণত হচ্ছে। তাহলে সেখানে কোনটির প্রভাবে? তাহলে কোনটির প্রভাবে হচ্ছে? তাহলে এবার ওই যে ছবিটা আমরা আগে একবার এঁকেছিলাম, সেটাকে আরেকবার আঁকতে হবে। তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ডিম্বাশয়, এটা ডিম্বাশয়, এটা ফুলের ফিমেল পার্ট। হতে পারে কোনো একটা উদ্ভিদে মেল ফিমেল পার্ট দুটোই রয়েছে, আর না হলে একটা রয়েছে শুধু ফিমেল পার্ট রয়েছে, শুধু মেল পার্ট রয়েছে, হতেই পারে। বেশ, তাহলে এখানে আমরা কয়েকটা গর্ভপত্র আঁকি। তাহলে এই হচ্ছে কয়েকটা গর্ভপত্র, তাহলে এগুলো গর্ভমুণ্ড। বেশ, তাহলে ডিম্বাশয় কোনটাকে বলেছিলাম? এটা হচ্ছে ডিম্বাশয়। আর ডিম্বাশয়ের ভিতরে কি থাকে? তাহলে ডিম্বাশয়ের ভিতরে থাকে কি? ডিম্বক। তাহলে ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বক, এটা একটা ডিম্বক।
ডিম্বক। তাহলে এবার কি হয় বলেছিলাম যে এখানে কিন্তু প্রবেশ করে কে, এখানে পরাগ রেণু আসলে সেখান থেকে কি প্রবেশ করবে, পরাগ নালী। এই চলনটাকে কি বলেছিলাম, এটা বলেছিলাম কেমোট্রপিক চলন। এখানে প্রবেশ করবে, তাহলে এখানে যে প্রবেশ করছে পরাগ নালীটা, পরাগ নালীর মধ্যে কি আছে, পরাগ নালী কি নিয়ে যাচ্ছে, পরাগ নালীর মধ্যে দুটো গ্যামেট আছে। তাহলে দুটো গ্যামেট, এই দুটো কি, পরাগ নালীর মধ্যে আছে দুটো পুং গ্যামেট। তাহলে পরাগ নালীর মধ্যে পুং গ্যামেট আছে, যেটাকে শুক্রাণু বলতে পারি, শুক্রাণুর মতো। তাহলে এখানে পুং গ্যামেট আছে। আর এই যে এখানে, এখানে কি আছে, এখানে আছে স্ত্রী গ্যামেট। তাহলে পুং গ্যামেট এসে এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে। তাহলে এখানে যেটা ঘটবে সেটা কি ঘটবে, সেটা ঘটবে নিষেক। আর যখনই নিষেক সম্পন্ন হবে, এই ডিম্বাশয়ে একটা হরমোনের পরিমাণ বেড়ে যাবে। সেই হরমোনটা কি, সেই হরমোনটা হচ্ছে অক্সিন। তাহলে সেই হরমোনটা হচ্ছে অক্সিন। এবার এখানে একটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারি, যেটা হচ্ছে কি, এই অক্সিন হরমোনটার, এটা আজকের প্রথম প্রশ্ন, যে অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি। রাসায়নিক নাম কার, অক্সিনের। তাহলে অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে। বেশ, তাহলে এখানে কি বলছি, যে ডিম্বাশয়, তাহলে এই যে কি হচ্ছে, নিষেক ঘটলো, আর নিষেক ঘটলে কার পরিমাণ বাড়লো, অক্সিনের পরিমাণ বাড়লো। তখন এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়টা পরিণত হবে কিসে, ফলে। আর এই যে ডিম্বক, এই ডিম্বক পরিণত হবে কি, বীজে। তাহলে ডিম্বক পরিণত হবে ফলে, ডিম্বাশয় পরিণত হবে ফলে, আর ডিম্বক পরিণত হবে বীজে। আমরা কিন্তু এইটাও খেয়াল রাখবো, এটাও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়, ডিম্বাশয় কিসে, ফলে, আর ডিম্বক কিসে, ডিম্বক বীজে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, কোনটির প্রভাবে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে অক্সিন। তাহলে অক্সিন কি, অক্সিন একটা উদ্ভিদ হরমোন। এবার এখানে কি আছে, জিব্রেলিন। তাহলে জিব্রেলিন কি করবে, এখানে একটা একটা করে কাজ মনে রাখি, যে জিব্রেলিনের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা। তাহলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি কার কাজ, সেটা হচ্ছে জিব্রেলিন। আমরা যদি দেখি এই একটা কাণ্ড, এই একটা কাণ্ড, কাণ্ডের এই একটা পর্ব, কাণ্ডের এই একটা পর্ব, এই একটা পর্ব, এগুলোকে পর্ব বলে, যেখান থেকে শাখা বের হয় তাকে পর্ব বলে। আর এর মাঝের যে অংশটা, একে বলে পর্ব মধ্য, এটা পর্ব মধ্য। আর এইগুলোকে কি বলবো, এইগুলো হচ্ছে সব, এগুলো পর্ব। তাহলে এগুলো পর্ব, আর মাঝেরটাকে বলবো পর্ব। তাহলে এই পর্ব মধ্যের বৃদ্ধিতে সাহায্য কে করে, জিব্রেলিন। আর জিব্রেলিন থেকে আরেকটা লাইন মনে রাখবো, যে জিব্রেলিন কিন্তু একটা N2 বিহীন উদ্ভিদ হরমোন, পরীক্ষায় বারবার পড়ে, N2 বিহীন উদ্ভিদ হরমোন। তাহলে এখানে কিন্তু আমরা যে পয়েন্টগুলো আলোচনা করছি, যে একটা প্রশ্ন বাদেও প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখবো, কারণ যেগুলো মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো সেইগুলোই এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে জিব্রেলিন কি, N2 বিহীন উদ্ভিদ হরমোন। জিব্রেলিন কি করে, পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়। এবার ইথিলিন, ইথিলিন থেকে আমরা যেটা মনে রাখবো, ইথিলিন একটা গ্যাসীয় হরমোন। তাহলে ইথিলিন কি, ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, গ্যাসীয় হরমোন, যেটা কি করে, ফল পাকাতে সাহায্য করে, যেটা ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে। কিন্তু ফলের সৃষ্টিতে সাহায্য করে কে দেখলাম, এখনই দেখলাম, অক্সিন। এই যে ফল সৃষ্টি হচ্ছে, অক্সিন। আর ফল পাকাতে সাহায্য কি করছে, ফল পাকাতে সাহায্য করছে কি, ইথিলিন, যেটা একটা গ্যাসীয় হরমোন। এরপর কি দেখব, এবিএ। তাহলে এবি, এটা কি, অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে এবিএ হচ্ছে একটা, এবি এর ফুল ফর্ম হচ্ছে কি, অ্যাবসিসিক অ্যাসিড। এটাকে কি বলা হবে, এটা বৃদ্ধি প্রতিরোধক। এটা কি বলবো, এটা হচ্ছে বৃদ্ধি প্রতিরোধক, বৃদ্ধি প্রতিরোধক। তাহলে বৃদ্ধি প্রতিরোধক বলতে কি, তাহলে এ বৃদ্ধিতে বাধা দেবে। বিশেষত এই এবি এর কাজ হচ্ছে, এই যে জিব্রেলিন আছে, এর জিব্রেলিনের কাজে বাধা দেয় হচ্ছে এবিএ। তাহলে এখানে মনে রাখবো, এটা একটা বৃদ্ধি প্রতিরোধক। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হলো, যে কোনটির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়, সেখানে উত্তর হবে অক্সিন। আর তাছাড়া যেসব পয়েন্টগুলো বলেছি সেগুলো অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন দেখব, অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন। তাহলে কি বলছে, কি বলছে, অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত, আর কি বলছে, ক্ষারীয় প্রকৃতির। তাহলে অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন। তাহলে এবার আমরা কয়েকটা
বর্গ দেখব সেটা হচ্ছে কি, যে কটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সে একটা হচ্ছে কি ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল। 2 যার কথা মনে রাখবো টারপিনয়েড, টারপিনয়েড। আর 3 নম্বর সেটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন এটা একটা পিউরিন বেস, পিউরিন। এখন আপাতত পিউরিন মনে রাখি, যখন ডিএনএ আরএনএ পড়বো তখন পিউরিন কি সেটা দেখব। বেশ, তাহলে এই 3টে বর্গ কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু সিলেবাসে বিশেষ করে জিব্রেলিন, অক্সিন আর সাইটোকাইনিন সম্পর্কেই ডিটেলে বলা আছে। অ্যাবসিসিক অ্যাসিড সম্পর্কে আমাদের সিলেবাসে নেই, আর ইথিলিন আর ফ্লোরিডাইন সম্পর্কে খুব অল্প কিছুই বলা রয়েছে। তাহলে আমাদের সিলেবাসে কিন্তু এই 3টে মেন বিষয়। তাহলে এই ইন্ডোল বর্গযুক্ত যে হরমোনটা হবে সেটা হচ্ছে অক্সিন, অক্সিন। অবশ্যই কিন্তু এগুলো মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইন্ডোল বর্গযুক্ত হচ্ছে অক্সিন, টারপিনয়েড বর্গযুক্ত হচ্ছে কি জিব্রেলিন, জিব্রেলিন। আর অ্যাডেনিন বর্গযুক্ত বা পিউরিন বর্গযুক্ত যেটা হবে সেটা হচ্ছে কি সাইটোকাইনিন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন। এবার তাহলে কি হবে, তাহলে এখানে উত্তর কি হবে সাইটোকাইনিন। আর কি বলেছে ক্ষারীয়, তাহলে মনে রাখবো এই সাইটোকাইনিনটা কিন্তু ক্ষারীয় উদ্ভিদ হরমোন। এই যে পিউরিন রয়েছে, পিউরিন একটা ক্ষার, তাহলে এটা কি একটা ক্ষারকীয় উদ্ভিদ হরমোন। তাহলে অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন কোনটা, তাহলে উত্তর হবে কি সাইটোকাইনিন। এবার জিব্রেলিনের একটু আগেই একটা কাজ পড়লাম, কি কাজ পড়লাম, জিব্রেলিন কি করে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। এখানে একটা জিব্রেলিনের কাজ পড়ি কি, সেটা হচ্ছে বীজ ও মুকুলের, বীজ ও মুকুলের, বীজ ও মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে, সুপ্ত দশা ভঙ্গ করে। তাহলে বীজ ও মুকুলের সুপ্ত দশা ভঙ্গ কি করে, ভঙ্গ করে জিব্রেলিন। পরে কি দেখছি অক্সিন, তাহলে অক্সিনের কাজ একটু আগে কি দেখেছিলাম, ফল সৃষ্টি করা। আর একটা কাজ মনে রাখি সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা, যাকে কি বলবো এপিক্যাল ডমিন্যান্স, এপিক্যাল ডমিন্যান্স। অর্থাৎ এই আর এটা যদি আমরা দেখি, যেটা একটা উদ্ভিদের একটা কাণ্ড, যার এই অংশটা কি, এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে বলবো যে শীর্ষস্থ মুকুল, এটা শীর্ষস্থ মুকুল, শীর্ষে মুকুল আছে, তাহলে এটাকে বলবো শীর্ষস্থ মুকুল বা টার্মিনাল বাড। আর এখানে যদি দেখি পর্ব, তাহলে এখানে যে মুকুলটা আছে তাকে কি বলবো, তাকে বলবো পার্শ্বস্থ মুকুল, পার্শ্বস্থ মুকুল। তাহলে এবার কি করবে, এই যে শীর্ষস্থ মুকুল আছে বা অগ্রস্থ মুকুল আছে, এর বৃদ্ধিতে, আমি উপরের দিকে তীর চিহ্ন দিচ্ছি মানে বোঝাচ্ছি বৃদ্ধি, এর বৃদ্ধিতে সাহায্য করবে অক্সিন, আর পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে বাধা দেবে অক্সিন। তাহলে সেটা কি আমরা কি বলবো, সেটা কি বলবো অগ্রস্থ প্রকটতা। তাহলে অক্সিন হরমোন কি করে, শীর্ষস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। যে ঘটনাটাকে কি বলে, সেটাকে বলে অগ্রস্থ প্রকটতা। সেটাতে কি করে, সেটা করে অক্সিন। আর এবি অ্যাবসিসিক অ্যাসিড একটু আগেই বললাম, এটা জিব্রেলিনের কি কাজ করে, বিপরীত কাজ করে, বিপরীত কাজ করে। একে বলেছিলাম কি বৃদ্ধি প্রতিরোধক, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি ট্রেস হরমোন, ট্রেস হরমোন। উদ্ভিদের ট্রেস হরমোন কাকে বলবো, ট্রেস হরমোন বলবো কাকে, এবিএকে, অ্যাবসিসিক অ্যাসিডকে। বেশ, এবার এর একটা কাজ, যদি একটা কাজ মনে রাখি এখান থেকে, সেটা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ রাখে, পত্ররন্ধ্র, বা এইটা মনে রাখি এখানে, যেহেতু বলছি জিব্রেলিনের বিপরীত কাজ, তাহলে জিব্রেলিন যেটা কাজটা করে সেটা হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, আর এ কি করে, তাহলে সুপ্ত দশা বজায় রাখে। একদম জিব্রেলিনের বিপরীত কাজ, সুপ্ত দশা বজায় রাখে। তাহলে এবার যদি বলি সুপ্ত দশাটা আবার কি, সুপ্ত দশা মানে হচ্ছে একটা বীজ, বীজ কি হবে, তাকে যদি এমন কন্ডিশনে রাখা হয়, একটা ধানের কথাই যদি বলি, সে তাকে এমন জায়গায় রাখা হলো সেখানে জল নেই, বায়ু নেই, কিছু নেই, তাহলে কিন্তু সে অঙ্কুরিতই হবে না। ওই জন্য আমরা কিন্তু যে গোলাতে বেঁধে ধানকে অনেক দিন রেখে দিতে পারি, কিন্তু যখনই ধান একটা ঠিকঠাক কন্ডিশন পাবে, তার বেঁচে থাকার জন্য একটা ঠিকঠাক পরিবেশ পাবে, অনুকূল পরিবেশ পাবে, সেই সময় কিন্তু সেখানে জিব্রেলিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, এবং যার ফলে সেটা কি করবে, সেটা অঙ্কুরিত হতে পারবে। সেটা তাহলে অঙ্কুরিত হতে সাহায্য কে করলো, জিব্রেলিন। আর ওই যতদিন ঠিকঠাক কন্ডিশন পেলো না, ততদিন তার কিন্তু সুপ্ত দশা বজায় রাখলো অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ। তাহলে এবিএও কিন্তু উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে যখন পরিবেশটা প্রতিকূল, সেই অবস্থাতেই অঙ্কুরিত হয়ে যেত, আর অঙ্কুরিত হয়ে গেলে কি হতো, প্রতিকূল পরিবেশের জন্য বীজটা কি হতো, নষ্ট হয়ে যেত। তাহলে তাদের বাঁচানোর জন্য কিন্তু কাজে লাগে। তাহলে কি সুপ্ত দশা বজায় রাখে কে, অ্যাবসিসিক অ্যাসিড। আর সাইটোকাইনিন তো বললামই। তাহলে এখানে কি হবে, অ্যাডেনিন গোষ্ঠীযুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন হচ্ছে কি সাইটোকাইনিন।
এবার এখানে যদি জিব্রেলিনের কথা বলি, এটাও কিন্তু আম্লিক উদ্ভিদ হরমোন, আম্লিক। যদি অক্সিনের কথা বলি তাহলে অক্সিনও কি হবে, অক্সিন হবে আম্লিক উদ্ভিদ হরমোন। তাহলে ক্ষারীয় একমাত্র কে, সাইটোকাইনিন। পরের প্রশ্ন দেখব, প্রকল্পিত হরমোন হলো, তাহলে একটা শব্দ কি দেখছি, প্রকল্পিত। তাহলে এই যে প্রকল্পিত শব্দ, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে হরমোনটা উপস্থিতি আমরা বুঝতে পারছি, যে এই হরমোনটার উপস্থিতি আছে এটা জানি, উপস্থিতি আছে এটা আমরা জানি, কিন্তু তাদের কি করা যায়নি, পৃথক করা যায়নি। পৃথক করা যায়নি মানে, পৃথক করা যায়নি মানে হচ্ছে কি, এদের আলাদা করা যায়নি। অর্থাৎ কি, এদের উদ্ভিদ থেকে আলাদা করা যায়নি, মানে আলাদা করে দেখা যায়নি। তো সেইটা হচ্ছে কি, প্রকল্পিত হরমোন। তাহলে যেসব হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ করা যায় কিন্তু যাদের পৃথক করা যায়নি, সেই হরমোনগুলোকে আমরা কি বলবো, প্রকল্পিত হরমোন। তাহলে সেই রকম হরমোন কি রয়েছে, সেরকম হরমোন রয়েছে ফ্লোরিজেন। আর নাম ফ্লোরিজেন, ফ্লোয়ার এর মতো শোনাচ্ছে। তাহলে এটা কি, তাহলে এটা যেটা করে সেটা হচ্ছে কি, ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে কি লিখবো, ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, সেটা হচ্ছে কি, ফ্লোরিজেন। আর সেটা একটা কীরকম হরমোন, সেটা প্রকল্পিত হরমোন। সাইটোকাইনিন সম্পর্কে তো পড়লাম। সাইটোকাইনিন যেটা করে সেটা হচ্ছে কি, ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, দিয়ে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে, বার্ধক্য বিলম্বিত। তাহলে একটা গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন গাছের পাতাটা পড়ে যায়, তাহলে বার্ধক্য চলে এলো, পড়ে গেল। কিন্তু যতদিন সেখানে ক্লোরোপ্লাস্টিড থাকবে, ক্লোরোফিল থাকবে, তাহলে সেই ক্লোরোফিল থাকলে সেই পাতাটা কিন্তু গাছ থেকে পড়বে না। আর সেই ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে সাইটোকাইনিন। একে বলবো, এটা জিনিসটাকে কি বলবো, বার্ধক্য বিলম্বিত করা। এবার এই সাইটোকাইনিন যখন হরমোন দেওয়া হচ্ছে, তাহলে এখানে আমরা রিচমন্ড ল্যাং এফেক্ট মনে রাখবো, রিচমন্ড ল্যাং এফেক্ট। তাহলে এই রিচমন্ড ল্যাং এফেক্ট কে দেখাচ্ছে, সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন কি দেখাচ্ছে, রিচমন্ড ল্যাং এফেক্ট। তাহলে সেখানে কি, এই যে রিচমন্ড এবং ল্যাং এরা কি করেছিলেন, যে সাইটোকাইনিন প্রয়োগ করে দেখিয়েছিলেন যে পাতাতে ক্লোরোফিল কিন্তু সহজে নষ্ট হচ্ছে না, অনেক দিন পাতায় ক্লোরোফিলটা সৃষ্টি বজায় থাকছে, দিয়ে নষ্ট হচ্ছে না। তাহলে এই যে এফেক্টটা, এটাকে বলবো রিচমন্ড ল্যাং এফেক্ট। অর্থাৎ সাইটোকাইনিন প্রয়োগ করে পাতাকে অনেক দিন কি রাখা, মানে বার্ধক্য আসতে না দেওয়া, ক্লোরোফিল সৃষ্টি করাকে কি বলবো, রিচমন্ড ল্যাং এফেক্ট। এবার যদি বলি জিয়াটিন কি, জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিনই হচ্ছে জিয়াটিন। তাহলে প্রাকৃতিক সাইটোকাইনিনকে আমরা কি বলবো, জিয়াটিন। বা বলতে পারি যে সাইটোকাইনিনের একটা অন্য নাম হচ্ছে জিয়াটিন। বেশ, তাহলে এবার কি দেখছি, ইথিলিন। তাহলে ইথিলিন সম্পর্কে একটু আগেই বললাম, ইথিলিন কি, ইথিলিন একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন। তাহলে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবো। তাহলে কি, গ্যাসীয় উদ্ভিদ হরমোন। আর এটা কি করে, এটা করে ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে। তাহলে আমরা এক কাজ করি, যদি দেখি যে আমাদের কোনো একটা জায়গায় যে 1 ডজন কলা আছে যেটা পাকা কলা, আর একটা ডজন কলা আছে যেটা পাকা নয়, তাহলে কিন্তু এই যেটা পাকা কলা সেখান থেকে গ্যাসীয় ইথিলিন কিন্তু এসে ওই কাঁচা কলায় যাবে এবং কলাটাকে পাকিয়ে দেবে। অর্থাৎ আমি যদি 1 ডজন কলা, কাঁচা কলাকে রেখে দিই পাকতে যে সময় লাগবে, ওকে যদি 1 ডজন পাকা কলার সাথে রেখে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে। কেন, তাহলে সেটা ইথিলিনের জন্য। আর ইথিলিন কি, গ্যাসীয়, তাই একটা জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারবে। তাহলে প্রকল্পিত উদ্ভিদ হরমোন হচ্ছে কি, ফ্লোরিজেন, যেটা ফুল ফোটাতে সাহায্য করে। আর প্রকল্পিত উদ্ভিদ হরমোন কাকে বলে, যে হরমোন এর উপস্থিতি আমরা বুঝতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু যেটা এখনো কিন্তু উদ্ভিদ দেহ থেকে যাকে পৃথক করা যায়নি, তাকেই প্রকল্পিত হরমোন বলে। পরের প্রশ্ন দেখব, নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। আগেই আলোচনা তার মানে করা হয়েছে, আমরা যখন হরমোন আলোচনা করেছিলাম যে নাইট্রোজেন বিহীন একটাই আছে। তাহলে নাইট্রোজেন বিহীন আমরা কি মনে রাখবো, সেটা হচ্ছে কি, জিব্রেলিন। জিব্রেলিন। তাহলে জিব্রেলিন কি, নাইট্রোজেন বিহীন। আর আম্লিক, তাহলে আম্লিক কার কার কথা মনে রাখবো, একটা হচ্ছে জিব্রেলিন, জিব্রেলিক অ্যাসিড, আর একটা কি, অক্সিন। তাহলে অক্সিন, তাহলে একটা অক্সিন, একটা জিব্রেলিক অ্যাসিড। তাহলে এই দুটো কি, নাইট্রোজেন, এই দুটো হচ্ছে কি আম্লিক। আর তার মধ্যে নাইট্রোজেন বিহীন কোনটা, নাইট্রোজেন বিহীন হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, এটা হচ্ছে N2 বিহীন। আর অক্সিনটা কি, অক্সিনটা কিন্তু N2 যুক্ত। তাহলে অক্সিনটা N2 যুক্ত আর জিব্রেলিনটা হচ্ছে N2 বিহীন। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে
নাইট্রোজেনবিহীন জানতে চেয়েছিল, তাই হবে জিব্রেলিন। তাহলে এখানে ফ্লোরিজেনের কি কাজ একটু আগেই বললাম। তাহলে ফ্লোরিজেন কি করে? ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। এটা কি হরমোন? প্রকল্পিত হরমোন। সাইটোকাইনিন কিসে সাহায্য করে? একটু আগে কি বললাম আমরা, যে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না সাইটোকাইনিন। এছাড়াও আমরা কি মনে রাখতে পারি, যে সাইটোকাইনিন কোষের বৃদ্ধিতে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, অঙ্গের বিভেদন ঘটায়, বিভেদন অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষ, ভাজক কলা থেকে বিভিন্ন ধরনের স্থায়ী কলা সৃষ্টিতে কার ভূমিকা আছে? সাইটোকাইনিন। অঙ্গের কি ঘটায়? বিভেদন ঘটায়। বেশ, আর কি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা অক্সিনের বিপরীত, সেটা অক্সিন কি করেছিল? অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করে, অর্থাৎ অগ্রস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। সাইটোকাইনিন কি করবে? উল্টোটা করবে, অর্থাৎ পার্শ্বস্থ প্রকটতা করবে, পার্শ্বস্থ প্রকটতা। তাহলে পার্শ্বস্থ প্রকটতাতে সাহায্য কি করবে? সাইটোকাইনিন। আর অক্সিন তো বললামই। তাহলে অক্সিন যেগুলো আলোচনা করলাম কি সেটা অগ্রস্থ প্রকটতা ঘটায়। তারপরে দেখলাম ফলের বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে এটা কোষ বিভাজনেও সাহায্য করে। এছাড়া আর কি মনে রাখবো, যে অক্সিন থেকে ওই চলন সংক্রান্ত একটা, যেমন কি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে? অক্সিন হরমোন। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাহলে মনে রাখবো যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে 1.9 উত্তর কি? আম্লিক উদ্ভিদ হরমোন নাইট্রোজেনবিহীন জিব্রেলিন। কোন উদ্ভিদ হরমোন লঘু, এই পরের প্রশ্নটাই ওই ট্রপিক চলন সংক্রান্ত ছিল, যে কি বলছে? লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়। তাহলে এখানে কি বলছে, যে কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়? অক্সিনের একটা কাজ কিন্তু মূলের বৃদ্ধি ঘটানো। তাহলে বলেই যখন দিলাম যে অক্সিনের কাজ মূলের বৃদ্ধি ঘটানো, তাহলে বুঝতেই পারছি এখানে উত্তর কি হবে? উত্তর হবে অক্সিন। বেশ, তাহলে আমরা যদি দেখি যে এটা একটা বীজ, এটা একটা বীজ, আর এটা অঙ্কুরিত হয়েছে। বেশ, এটা থেকে আমরা এখন বুঝতে পারছি না কোনটা কাণ্ড হবে আর কোনটা মূল হবে। তাহলে যেহেতু এইভাবে রয়েছে, তাহলে গ্র্যাভিটির প্রভাবে সব অক্সিনগুলো এখানে জমা হবে নিচের দিকে, এই অক্সিন নিচের দিকে জমা হবে। আরেকটা ব্যাপার, সূর্যালোক এইদিকে রয়েছে, সূর্যালোক এইদিকে রয়েছে। এটা পয়েন্ট আমরা মনে রাখবো, যে অক্সিন অক্সিন এক হচ্ছে সূর্যালোকের বিপরীতে জমা হয়, যেদিকে সূর্যালোকের এক্সপোজারটা পাচ্ছে তার বিপরীতে জমা হবে, তাহলে তার বিপরীতে জমা হবে। আর দুই হচ্ছে কি, যে মনে রাখবো যে কাণ্ড আর মূল এই দুটো কিন্তু আলাদা রকম প্রভাব ফেলে। অক্সিন এই দুটোর উপর আলাদা রকমভাবে প্রভাব ফেলে, অর্থাৎ কাণ্ড বেশি অক্সিন দিলে এটা বেশি অক্সিন, এটা বেশি অক্সিনে বেশি বাড়বে, আর মূল কম অক্সিনে বেশি বাড়বে। তাহলে কি বললাম, যে কাণ্ডটা বেশি অক্সিনে বেশি বাড়বে আর মূলটা কম অক্সিনে বেশি বাড়বে, অর্থাৎ কাণ্ড হচ্ছে বেশি অক্সিনে বেশি অনুভূতিশীল আর মূল হচ্ছে কম অক্সিনে বেশি অনুভূতিশীল। বেশ, তাহলে এবার সূর্যালোকের বিপরীতে জমা হচ্ছে কে? অক্সিন। তাহলে অক্সিন এইদিকে জমা হয়েছে, তাহলে এইটা যদি কাণ্ড হয়, এই অংশটা, এটাকে যদি আমরা কাণ্ড বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এই দিকটা, এই পোর্শনটা যেখানে কি আছে, আমি এই যেখানে মার্ক করছি, এই অঞ্চলটা বেশি অক্সিন আছে, তাহলে এই দিকটা বেশি বেড়ে যাবে আর এই দিকটা কম বাড়বে, তাহলে এই দিকটা উপরে চলে যাবে। যেহেতু এই জায়গাটা বেশি বেড়েছে তাই জন্য বেঁকে গেছে, আর এই জায়গাটা কম বেড়েছে ওই জন্য বেঁকে গেছে, তাহলে এটা কি? কাণ্ড। তাহলে এটা কাণ্ড। তাহলে কাণ্ড কি হলো? বেশি অক্সিনে বেশি অনুভূতিশীল, আর এই জায়গায় অক্সিন জমা হয়েছে, কিন্তু মূল কোন দিকটা বেশি বাড়বে? যেদিকে অক্সিন নেই, তাহলে এই দিকটা বেশি বাড়বে, তাহলে মূল নিচের দিকে প্রবেশ করবে। তাহলে এটাই তো ট্রপিক চলন নিয়ন্ত্রণ, গতিপথের প্রভাবে হচ্ছে এই চলনটা, আলোর প্রভাবে, গ্র্যাভিটির প্রভাবে। বেশ, তাহলে এটা কি? লঘু ঘনত্বের প্রভাবে। তাহলে লঘু ঘনত্ব মানে অক্সিনটা কম যেদিকে ছিল, বেড়েছে কোনটা? মূলটা। তাহলে এই যে বলেছে মূলের বৃদ্ধি লঘু ঘনত্বের, তাহলে কার কি হবে? অক্সিন। তাহলে আর অন্য যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে কি, যেমন সাইটোকাইনিন। সাইটোকাইনিন সম্পর্কে বললাম, এটা কি? ক্ষারীয় উদ্ভিদ হরমোন, ক্ষারীয়। বেশ, জিব্রেলিন কি? জিব্রেলিন কিন্তু আম্লিক, আম্লিক। যদি বলি অক্সিন কি রকম, অক্সিনও কি হবে? অক্সিন হবে আম্লিক। ইথিলিন থেকে কি মনে রাখবো? এটা কিন্তু গ্যাসীয়। এটা কি সাহায্য করে? ফল পাকাতে সাহায্য করে, ওই যে কলার উদাহরণটা দিলাম। বেশ, তাহলে এবার আর তো কাজগুলো সব আলোচনা করলামই, যেমন সাইটোকাইনিন ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, বার্ধক্য বিলম্বিত করে, বার্ধক্য বিলম্বিত করে।
বিলম্বিত করে। এখানে আলোচনা করেছি সেরকমই আর একটা প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন, হোমওয়ার্কের দ্বিতীয় প্রশ্ন, যেটা কমেন্ট বক্সে জানাবে। সেটা হচ্ছে যে রিচমন্ড ল্যাং এফেক্ট, রিচমন্ড ল্যাং এফেক্ট, ল্যাং এফেক্ট কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে হয়? কোন উদ্ভিদ হরমোন রিচম্যান ল্যাং এফেক্ট দেখায়? আজকের দ্বিতীয় প্রশ্ন, যেটা অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি। তাহলে কি বলছে? ডায়াবেটিস মেলিটাস। তাহলে আমরা এই ডায়াবেটিস শব্দটা যখনই দেখব, আমরা দুটো ডায়াবেটিস মনে রাখবো। ডায়াবেটিস কি বলছে? মেলিটাস। তাহলে ডায়াবেটিস শব্দটা দেখলে আমরা কি বললাম, যে দুটো শব্দ কিন্তু আমরা মনে রাখবো, যে এক হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যেটা এখানে দিয়েছে মেলিটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস, ইনসিপিডাস। তাহলে এই মেলিটাস এর বাংলা হচ্ছে মধুমেহ, আর ইনসিপিডাস এটা হচ্ছে বহুমূত্র। তাহলে মেলিটাসটা বাংলা কি বলছি? মধুমেহ, মধুমেহ। আর যেটা ইনসিপিডাস বলছি সেটা কি? সেটা হচ্ছে বহুমূত্র। তাহলে রোগের লক্ষণ বুঝতে পারছি, যেটা বহুমূত্র তো বোঝাই যাচ্ছে যে বারবার মূত্রত্যাগ, বারবার মূত্রত্যাগ। এই বারবার যে মূত্রত্যাগ হচ্ছে, এই মূত্রত্যাগটা কিন্তু লঘুমূত্র। লঘুমূত্র কেন? কারণ বারবার যখন মূত্রত্যাগ হচ্ছে, ইউরিয়ার পরিমাণ বেশি থাকছে না, কিন্তু জলের পরিমাণ বেশি থাকছে। তাহলে সমস্যাটা কি? জল শোষণ হচ্ছে না, তাহলে জলটা শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর মধুমেহতে কি দেখা যাবে, যে মূত্রের সাথে যেটা নির্গত হবে সেটা হচ্ছে গ্লুকোজ, মূত্রের সাথে যেটা নির্গত হবে সেটা হচ্ছে গ্লুকোজ। আর এই গ্লুকোজ বিপাকের সাথে যুক্ত হচ্ছে কি? ইনসুলিন হরমোন। তাহলে এখানে উত্তর কি হবে? ইনসুলিন হরমোন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে যে কোষে গ্লুকোজের ভেদ্যতা বাড়িয়ে দেওয়া। তাহলে কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে দেয়, কার জন্য? গ্লুকোজের জন্য, গ্লুকোজ। তাহলে এখানে এই যে উপর দিকে তীরচিহ্ন লিখেছি ভেদ্যতা দিয়ে, তো সেটা কি বোঝাচ্ছি? যে ভেদ্যতা বাড়িয়ে দিচ্ছে, কার জন্য? গ্লুকোজের জন্য। তাই জন্য কোষ কি করে? গ্লুকোজটা শোষণ করে নেয়। এইবার সেখানে কি করবে? সেখানে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে বাড়িয়ে দেবে গ্লাইকোলাইসিসকে। ইনসুলিন কি বাড়িয়ে দেবে? গ্লাইকোলাইসিস। আর গ্লাইকোলাইসিস বৃদ্ধি পেলে কি হবে? গ্লুকোজটাকে কি করে নেবে? কনজিউম করে নেবে, দিয়ে গ্লুকোজ থেকে কি বানিয়ে দেবে? পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে গ্লুকোজ থেকে কি বানিয়ে দেবে? পাইরুভিক অ্যাসিড। তাহলে কি হবে? গ্লুকোজের পরিমাণ কিন্তু কমবে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমবে। আর রক্তে কমলে কি হবে? মূত্রের মাধ্যমেও দেহের বাইরে নির্গত হবে না, সেই কাজটা ইনসুলিন করবে। এছাড়াও ইনসুলিন যেটা করে সেটা হচ্ছে কি? গ্লুকোজেনেসিস ঘটায়, গ্লুকোজেনেসিস। তাহলে গ্লুকোজেনেসিস, তাহলে এখানে গ্লুকোজেনেসিস বলতে, গ্লুকো বলতে এখানে গ্লাইকোজেনের কথা বলা হচ্ছে, আর জেনেসিস বলতে সৃষ্টি, জেনেসিস মানে সৃষ্টি। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তাহলে কি বলছি? গ্লুকোজকে কিসে রূপান্তরিত করে? গ্লাইকোজেন দিয়ে রূপান্তরিত করে কোথায়? যকৃৎ আর পেশিতে জমা করে রাখে, যকৃৎ আর পেশিতে। তাহলে প্রথম কি বুঝলাম? যে ইনসুলিনের কাজ হচ্ছে কোষের ভেদ্যতা বাড়িয়ে দেওয়া গ্লুকোজের জন্য, দিয়ে গ্লুকোজ শোষণ করে। গ্লাইকোলাইসিসে ওই শোষণ করা গ্লুকোজটাকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয়। গ্লুকোজেনেসিস করে কিছু গ্লুকোজকে কি তৈরি করে? গ্লাইকোজেন রূপান্তরিত করে দিয়ে যকৃৎ পেশিতে জমা রাখে। তো এইভাবে কি করছে? রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু কমাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াগুলোতে সাহায্য করছে। এবার ইনসুলিন কিসে কিসে বাধা দেয় সেটা আলোচনা করছি না, পরে কোনো প্রশ্ন পেলে সেখানে এটাকে আলোচনা করব। বেশ, তাহলে এখন উত্তর তো ইনসুলিন হবে। এবার এখানে অ্যাড্রিনালিন হরমোন যদি দেখি, তাহলে একে বিপদকালীন, সংকটকালীন, আপদকালীন হরমোন বলে। আমি এখানে শুধু বিপদকালীনটা লিখলাম, বিপদকালীন হরমোন বলে। এটা আমরা মনে রাখবো 3F, 3F। এটা কি বলবো? ফেয়ার, ফেয়ার, তারপর কি বলবো? ফাইট অর ফ্লাইট। তাহলে এই তিনটে, ফেয়ার, ফ্লাইট আর ফাইট, অর্থাৎ আমাদের ভয়ের যে সব বিভিন্ন যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায় কার জন্য? অ্যাড্রিনালিনের জন্য। কোনো কারণে আমাদের যদি সংকটকালীন সময় আসে, বিপদকালীন সময় আসে, ভয় পাই, তাহলে কিন্তু এই হরমোনটা খরিতে হবে, এবং এই বিপদের যে লক্ষণগুলো সেইগুলো কিন্তু প্রকাশ পাবে। আর সেটাকে ফেয়ার, ফাইট বা ফ্লাইট। এই ফেয়ার বলতে ভয়, ফাইট বলতে তার সাথে ফাইট করা বা ফ্লাইট করা, মানে সেখান থেকে চলে যাওয়া আর কি। বেশ, তাহলে সেটা বলছে। বেশ, এবার কি বলছি? থাইরক্সিন। তাহলে থাইরক্সিন হরমোন, থাইরক্সিন একটা হরমোন, যেটা কোথা থেকে খরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি। এটার ক্ষেত্রে এখন আপাতত মনে রাখবো এটা বিএমআর বৃদ্ধি করে।
তাহলে বিএমআর বৃদ্ধি করে, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে। আর এটার মানে বুঝতে পারবো যে এটা ক্রেবস চক্রর হার বাড়ায়, কিন্তু ক্রেবস চক্র। আর ক্রেবস চক্র ঘটে কি অক্সিজেন নিয়ে, তাহলে অক্সিজেন কনজাম্পশন বাড়ায়। তাহলে কি করবে যে থাইরক্সিন কিন্তু শরীরে অক্সিজেন ব্যবহারের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেয়। আর টেস্টোস্টেরন কি, টেস্টোস্টেরন একটা সেক্স হরমোন, যেটা কোথা থেকে খরিত হয়, সেটা হচ্ছে লেডিগের আন্তর্কোষ থেকে খরিত হয়। লেডিগের আন্তর্কোষ, লেডিগের আন্তর্কোষ থেকে খরিত হয় টেস্টোস্টেরন, যেটা পুরুষের বিভিন্ন গৌণ যৌন যে লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশে সাহায্য করে, অর্থাৎ শুক্রাশয়, শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে। তাহলে এখান থেকে এইগুলো মনে রাখবো। আর তাছাড়া তাহলে এই প্রশ্নের উত্তর কি, উত্তর হচ্ছে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন দেখব, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটুইটারিতে সংরক্ষিত থাকে? তাহলে কোথা থেকে খরিত হচ্ছে, হাইপোথ্যালামাস, এটা মস্তিষ্কের অংশ। পিটুইটারি এটা হাইপোথ্যালামাসের নিচের দিকে রয়েছে, তাহলে এখানে সংরক্ষিত থাকে। তাহলে আমরা এখানে যদি আঁকি, ধরে নিই এই হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় থাকে, মস্তিষ্কে। মস্তিষ্কের কোন অংশে, মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের যদি কোন অংশে বলি, তাহলে সেটা হচ্ছে ডায়েনসেফালন। তাহলে অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালনের একটা অংশ হচ্ছে কি হাইপোথ্যালামাস। আর এই হাইপোথ্যালামাসের নিচে এরকমভাবে এটাকে বলবো ইনফান্ডিবুলাম, আর তারপরে দুটো প্রকোষ্ঠযুক্ত, তিনটে প্রকোষ্ঠও বলা যেতে পারে, একটা ইন্টারমিডিয়েট প্রকোষ্ঠ। তাহলে এইরকমভাবে যেটা দেখা যাবে, তাহলে এইটাকে আমরা কি বলছি, এটাকে বলছি পিটুইটারি। এটা হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারির এটাকে কি বলবো, অগ্র পিটুইটারি। আর এটাকে কি বলবো, পশ্চাৎ পিটুইটারি। তাহলে এটা অগ্র পিটুইটারি, এটা পশ্চাৎ পিটুইটারি। এবার আমরা দেখব যে এখানে ধরে নিচ্ছি কোষ দেহ আছে, এখানে কোষ দেহ আছে, আর কোষ দেহ থেকে অ্যাকশনগুলো গিয়ে এখানে চলে যাচ্ছে, সরাসরি এখানে চলে যাচ্ছে। আর এখানে এই হাইপোথ্যালামাস, এই উপরের অংশটা তাহলে কি, এই যে এই অংশটা, এই উপরের যেটা আমি এখন ডটেড করে দিচ্ছি, তাহলে এই যে অংশটা, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে বলবো হাইপোথ্যালামাস। তাহলে এই অংশটাকে বলবো হাইপোথ্যালামাস। তাহলে এই হাইপোথ্যালামাস এর সৃষ্টি হচ্ছে কোষ দেহ দিয়ে, কোথায় যাচ্ছে, পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে এখান থেকে যে হরমোনগুলো তৈরি হয় সব পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। তাহলে এখানে কোন কোন হরমোন আছে, একটা হচ্ছে এডিএইচ, আর একটা কি, আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন। তাহলে এই এডিএইচ এর পুরো নাম কি, অ্যান্টি অ্যান্টি ডাইউরেটিক, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এই ডাইউরেটিক বা ডাইউরেসিসের মানেই হচ্ছে মূত্রে ইউরিয়ার পরিমাণ কম থাকা। আগের একটা প্রশ্নে যেরকম আমরা আলোচনা করেছিলাম, সেখানে উত্তর বলেছিলাম কি, আলোচনা তো করলাম, ওই যে ডায়াবেটিস মেলিটাস কার কারণে হয়, কার কম ক্ষরণে, সেটা কি, সেটা হচ্ছে কিন্তু ইনসুলিনের কম ক্ষরণে হয়। তাহলে সেখানে আরেকটা কথা বলেছিলাম যে বহুমূত্র, যে লঘুমূত্র ত্যাগ হয়, তাহলে সেটা কিন্তু এর কারণেই। এই এডিএইচ এর যদি কম ক্ষরণ হয়, তাহলে যে রোগটা হবে সেই রোগটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। আর মেলিটাস কখন হতো, ইনসুলিনের কম ক্ষরণে। বেশ, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা। আর হচ্ছে কি অক্সিটোসিন, এই অক্সিটোসিনকে ভেসোপ্রেসিনও বলে, ভেসোপ্রেসিন। এই ভেসো মানে হচ্ছে কি ব্লাড ভেসেল, রক্তবাহ, রক্তবাহ বা ব্লাড ভেসেল। আর প্রেসিন মানে প্রেস করা, সংকুচিত করা। তাহলে রক্তবাহকে বুঝতেই পারছি, সংকুচিত করে কে, অক্সিটোসিন, বা এটাকে কি বলবো, ভেসোপ্রেসিন। ও আচ্ছা, এটা অক্সিটোসিনের জায়গা বলে দিচ্ছি, এখানে একটু গোলমাল হবে, আমি ঠিক করে দিচ্ছি। এই যে যার কথা বলছিলাম অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এই ভেসোপ্রেসিন এর অন্য নাম, এই যে এডিএইচ এর অন্য নাম হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে যেটা কি করে, ওই যে রক্তবাহকে সংকুচিত করে। আর অক্সিটোসিন যদি বলি কি করে, তাহলে এটাকে বার্থ হরমোন বলবো, বার্থ হরমোন। তাহলে এর কি কাজ, এর কাজ হচ্ছে প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে। আর বিভিন্ন যেসব স্মুথ মাসেলগুলো আছে সেই জায়গাতেও কি করবে, স্মুথ মাসেলকে সংকুচিত করবে। বেশ, তাহলে এবার কি, যেগুলো দেখতে পাচ্ছিলাম এখান থেকে যা খরিত হচ্ছে কোথায় জমা আছে, সব পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে এখানে উত্তর, এখানে অপশন অনুযায়ী উত্তর কি হবে, এই যে এডিএইচ, তাহলে এডিএইচ উত্তর হবে। আর বাকি এখানে যেটা দিয়েছে এই টিএসএইচ এসটিএইচ, দুটোই কোথা থেকে খরিত হয়, দুটোই খরিত হয় অগ্র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি। যদি দেখি থাইরক্সিন কোথা থেকে খরিত হয়, যেটা থাইরক্সিন বলছি T4 টেট্রাআয়োডোথাইরোনিন, সেটা খরিত একটু আগেই একবার একটা গ্রন্থির নাম দেখেছিলাম কি, থাইরক্সিন, যেটা বিএমআর নিয়ন্ত্রণ করে, থাইরক্সিন।
তাই থাইরক্সিন কি করে, বিএমআর নিয়ন্ত্রণ করে, কোষ চক্রের হার বৃদ্ধি করে। এছাড়া আরও অনেক আছে, যেমন কি বলবো, ওই ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে, আরবিসির মানে কি বলবো পরিণতিতে সাহায্য করে। তো এইসব বিভিন্ন কাজ কিন্তু থাইরক্সিন করে। তাহলে এখানে উত্তর কি, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটুইটারিতে সংরক্ষিত রাখে, সেটা হচ্ছে এডিএইচ। এছাড়াও অক্সিটোসিন থাকলে সেটাও হতো। আর এই দুটোকে আমরা কি বলতে পারি, নিউরো হরমোন। তাহলে এগুলোকে বলতে পারি নিউরো হরমোন, নিউরো হরমোন, নিউরো হরমোন। পরের প্রশ্ন দেখব, প্রসবকালীন হরমোন কাকে বলে? এখনই আলোচনা করলাম প্রসবকালীন হরমোন, তাহলে কাকে বলবো, অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিনকে কি বলবো, প্রসবকালীন হরমোন। এছাড়া ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়? ইস্ট্রোজেন খরিত হয় গ্রাফিয়ান ফলিকাল থেকে, গ্রাফিয়ান ফলিকাল। তাহলে গ্রাফিয়ান ফলিকাল থেকে ইস্ট্রোজেন খরিত হয়। এটা লেখা আছে যেটা ফলিকাল স্টিমুলেটিং হরমোন, ফলিকাল স্টিমুলেটিং হরমোন। আর প্রোজেস্টেরন যদি দেখি কোথা থেকে খরিত হয়, তাহলে সেটা মনে রাখবো, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। বেশ, তাহলে এখানে প্রসবকালীন হচ্ছে কি, অক্সিটোসিন। বাকি এইগুলো যদি আলোচনা করতে হয় তাহলে এখানে করেই দিই একটু, যে এইটা ধরে নিই একটা ডিম্বাশয়, এটা স্ত্রী দেহে থাকে ডিম্বাশয়, উদর গহ্বরে থাকে, জরায়ুর পাশে থাকে, এরকম একটা অংশ জরায়ু, তার পাশে ঠিক এইভাবে ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়, এখানে ফ্যালোপিয়ান টিউব এইভাবে থাকে, এইভাবে থাকে। তাহলে আমরা এইটাকে বলছি, তাহলে এটা কি একটা ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়ে একটা কন্যা সন্তানের জন্মের সাথে সাথে এখানে অনেকগুলো কি থাকে, প্রাইমর্ডিয়াল ফলিকল। সেই প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো যখন এখানে কি আসে, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটা পরিবর্তিত হয় দিয়ে প্রাইমারি ফলিকল গঠন করে, সেখান থেকে সেকেন্ডারি ফলিকল গঠন করে, সেখান থেকে টার্সিয়ারি ফলিকল গঠন করে, এবং সেখান থেকে গ্রাফিয়ান ফলিকল গঠন করে। এই গ্রাফিয়ান ফলিকলের ভিতরে থাকে উসাইট। এটা খুব ফাস্ট বলছি, তাহলে কি থাকে, উসাইট। এইবার এই উসাইট থেকে LH এর প্রভাবে আরেকটা হরমোন আমরা জানি কি, LH লিউটিনাইজিং হরমোন, এর প্রভাবে এই যে উসাইটটা এটা বেরিয়ে চলে আসে, আর পড়ে থাকে বাকি অংশটা, যেটা তৈরি করে কি, কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। তাহলে এটা গঠন করে কি, কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম যে গঠন করলো, তাহলে এ কি ক্ষরণ করে, এ ক্ষরণ করে এখানে যে ডি অপশনটা লেখা আছে, প্রোজেস্টেরন হরমোন। আর এই যে গ্রাফিয়ান ফলিকল এইটা, এটা কোনটা ক্ষরণ করে, এটা যেটা লেখা আছে এটা কি, এটা হচ্ছে ইস্ট্রোজেন। আর অক্সিটোসিন তো আগেই আলোচনা করেছি। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা আসার জন্যই কিন্তু এই প্রাইমর্ডিয়াল ফলিকলটা প্রাইমারি ফলিকল হলো, তারপরে সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, তারপরে গ্রাফিয়ান। তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে ঘটিত হচ্ছে, এটা হচ্ছে পিটুইটারি, পিটুইটারি। বেশ, এরপরের প্রশ্ন, আর এটা মনে রাখবো যে ইস্ট্রোজেন হরমোন যেটা রয়েছে, সেটা আগে যেরকম দেখলাম টেস্টোস্টেরন পুরুষ দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে, তাহলে এটা স্ত্রী দেহে কি করবে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ করবে, গৌণ যৌন লক্ষণ। আর পি ফর প্রোজেস্টেরন, আর পি ফর প্রেগনেন্সি, তাহলে এই প্রোজেস্টেরনটা কি আছে, এটা প্রেগনেন্সি নিয়ন্ত্রণ করবে। তাহলে কি করবে, গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে, গর্ভাবস্থা। তাহলে এটাকে গর্ভকালীন হরমোন বলতে পারি, কিন্তু গর্ভাবস্থায় যেসব কাজগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ কে করবে, প্রোজেস্টেরন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, শর্ট কোশ্চেনে যেগুলো MCQ আছে সেগুলো তো অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি একটা একটা আলোচনা করতে, কিন্তু এর পরবর্তীকালে যে প্রশ্নগুলো থাকবে যেগুলো MCQ নয়, সেগুলো কিন্তু খুব ফাস্ট আলোচনা করব। বেশ, তাহলে এবার কি, যে ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে, একটু আগেই বলছিলাম যে থাইরক্সিনের অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করা। তাহলে কি ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে, থাইরক্সিন। অ্যাড্রিনালিন হরমোন, একটু আগেই দেখলাম অ্যাড্রিনালিন হরমোন কি ছিল, বিপদকালীন হরমোন, বিপদকালীন। আর এই অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে খরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। আর অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, যদি আমরা দেখি এটা বৃক্ক, এটা বৃক্কের উপরে, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকবে, যে এরকম করে যদি আঁকি এইদিকে, এই একটা, এরকম করে দেখায় যদি এই একটা বৃক্ক আর এই একটা বৃক্ক, এই বৃক্কের উপরে, বৃক্কের উপরে। তাহলে এই বৃক্ক সংক্রান্ত কিছু বোঝালেই, যেটাকে আমরা কিন্তু বলবো রেনাল, রেনাল মানেই হচ্ছে বৃক্ক সম্বন্ধীয়, বৃক্ক সম্বন্ধীয়, তাহলে তাকে কি বলবো, তাকে বলবো রেনাল। আর সুপ্রা এর মানে কি,
সুপ্রা মানে হচ্ছে সুপিরিয়র পজিশন, উপরে, তাহলে এই যে উপরে, তাহলে এটা বৃক্ক, বৃক্কের উপরে, তার জন্য সুপ্রা। আর বৃক্ক সম্বন্ধী হলে বলবো রেনাল, তাই জন্য এই অ্যাড্রিনাল যে গ্রন্থিটা আছে সেটাকে বলবো সুপ্রারেনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি। বেশ, তারপর হচ্ছে ইনসুলিন। ইনসুলিন তো দেখলাম যে গ্লুকোজের বিপাকে সাহায্য করে, এর এর কম ক্ষরণে কি হয়, ডায়াবেটিস মেলিটাস হয়। আর কি কি কাজ তো ওখানে পড়েছিলামই। আর কিসে কিসে বাধা দেয় যদি বলি, একটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস মানে গ্লুকোজ নয়, এরকম গ্লুকোজ তৈরি হয় না, কার্বোহাইড্রেট নয়, এই রকম সোর্স থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তাকে বলবো নিওগ্লুকোজেনেসিস। বেশ, এরপর কি দেখবো, এই প্রক্রিয়ায় কিন্তু এ বাধা দিচ্ছে, কিটোন বডি তৈরিতে বাধা দেয়, কিটোন বডি তৈরিতে বাধা দেয়। কে কিটোন বডি তৈরিতে বাধা দেয়? কিটোন বডি তৈরিতে বাধা কে দেয়? সেটা দেয় ইনসুলিন। তাহলে ওই জন্য ইনসুলিনকে কি বলে? অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক হরমোন। এরকম ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন ছাড়াও এর আরও অন্য নাম আছে, যেমন অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কেন অ্যান্টি ডায়াবেটিক হরমোন বললাম? আচ্ছা, হ্যাঁ অ্যান্টি, ঠিক, তাহলে কি বলবো? অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর এডিএইচকে কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলছি? ইনসুলিনকে। কিন্তু যদি বলি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এখানে লিখে দিই একবার, অ্যান্টি ডাই, যদিও আগে লিখেছিলাম ইউরেটিক হরমোন, সেটা কাকে বলবো? সেটা হচ্ছে এডিএইচকে, ভেসোপ্রেসিনকে। বেশ, তারপরে কি বলছে? এপিনেফ্রিন। এপিনেফ্রিন এই অ্যাড্রিনালিন হরমোনকে এপিনেফ্রিন বলে। তাহলে অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে ঘটিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে। তাহলে ম্যাগাচি রূপান্তরে সাহায্য করে কি? থাইরক্সিন। পরের প্রশ্ন দেখব, অর্থাৎ এমসিকিউ, লাস্ট এমসিকিউ। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও একটু আগেই আলোচনা করলাম যে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে আমরা ওখানে ছবিতেই দেখছিলাম যে এরকম করে দেখলাম যে এখানে কি ছিল? প্রাইমর্ডিয়াল ফলিকল, এখানে কি আসছিল? এফএসএইচ, বয়স সন্ধিকালে এফএসএইচ করিত হয়, সেখান থেকে কি হচ্ছিল? প্রাইমারি, সেখান থেকে কি হচ্ছিল? সেকেন্ডারি, সেখান থেকে কি হচ্ছিল? টার্সিয়ারি। তারপরে এরকম একটা অংশ ছিল, এটাকে উসাইড বলে, এটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। এখান থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন। এরপরে যখন এই উসাইডটা বেরিয়ে চলে যাবে আর পড়ে থাকবে কে? একে বলবো কর্পাস লিউটিয়াম। আর এখানে এ যে হরমোন ক্ষরণ করে তাকে কি বলবো? তাকে বলবো প্রোজেস্টেরন, যেটাকে গর্ভাবস্থা যেটা নিয়ন্ত্রণ করবে। ইস্ট্রোজেন কি করবে? স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশ করবে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে, এই যে গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে কি হরমোন ক্ষরণ করাবে? ইস্ট্রোজেন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ইস্ট্রোজেন। তাহলে এখানে যদি দেখি টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কোথা থেকে খরিত হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে খরিত হয়? খরিত হয় পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে। তাহলে অগ্র পিটুইটারি থেকে খরিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরয়েডের বৃদ্ধিতে সাহায্য করে। এডিএইচ এখনই বললাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা কি করে? এটার কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এছাড়া একে ভেসোপ্রেসিন বলে, কারণ রক্তবাহকে সংকুচিত করে, দিয়ে কি হয়? ওই নেফ্রনের যে দূরসংবর্ত নালিকা আছে, তাহলে সেখান থেকে জলের শোষণ ঘটায়, জলের পুনর্বিশ্লেষণে সাহায্য করে। এসিটিএইচ, এসিটিএইচ কি? অ্যাডিনো কর্টিকোটপিক হরমোন, অ্যাডিনো কর্টিকোটপিক, অ্যাডিনো মানে কি? অ্যাডিনাল গ্রন্থি, কর্টিকো মানে কটেক্স অঞ্চল, টপিক হরমোন মানে উদ্দীপিত করে হরমোন ক্ষরণে। তাহলে এটা কোথা থেকে খরিত হয়? এটা অগ্র পিটুইটারি থেকে। তাহলে এটা অগ্র পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়ে কি করে? অ্যাড্রিনাল গ্রন্থির কটেক্স অঞ্চলকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, আর অ্যাড্রিনাল গ্রন্থির কটেক্স অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখব, রাতের বেলা তেঁতুল পাতা মুড়ে যাওয়ার কারণ হলো। আমরা দেখেছিলাম আগেই যে একটা ছিল যে আলো, আলো প্লাস উষ্ণতা এর তীব্রতার প্রভাবে একটা চলন ছিল, যে চলনটাকে কি বলছিলাম? নিকটিন্যাস্টি চলন, নিকটিন্যাস্টি। তাহলে যেটাকে কি বলছি? নিকটিন্যাস্টি চলন। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলবো? অনেকবার আলোচনা করেছি, তীব্রতা দ্বারা হলেই তাকে কি বলবো? তাকে বলবো ন্যাস্টিক চলন, তাকে কি বলবো? ন্যাস্টিক চলন। আর যদি গতিপথ হয় তাহলে কি? ট্যাকটিক চলন। গতিপথ ও তীব্রতা হয় তাহলে কি? ট্রপিক চলন। জিবলিন হলো ড্যাশ গোষ্ঠীযুক্ত একটা উদ্ভিদ হরমোন, আজকেই আলোচনা করেছি, সেটা কি? টারপিনয়েড বর্গযুক্ত, টারপিনয়েড। তাহলে টারপিনয়েড বর্গযুক্ত। আর যদি বলি যে অ্যাডেনিন বর্গযুক্ত, সাইটোকাইনিন। ইন্ডোর বর্গযুক্ত, তাহলে কি হবে? অক্সিন।
অগ্রমুকুলের প্রাধান্য ঘটায় ও পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। আজকেই আলোচনা করেছি অগ্রমুকুলের প্রাধান্য আর পার্শ্বমুকুলের, তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় আর পার্শ্বমুকুলের দুটোই বৃদ্ধি, ও আচ্ছা বৃদ্ধি ব্যাহত করে, তাহলে পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, তাহলে সেটা কি বলবো, সেটা বলবো অক্সিন। আর এর যদি উল্টো হয়ে যেত, পার্শ্বমুকুলের বৃদ্ধি সাহায্য করতো আর অগ্রমুকুলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতো, তাহলে সেটা কি হতো, সেটা হতো সাইটোকাইনিন। প্রসবকালে জরায়ুর গাত্রের পেশির সংকোচন ঘটায়, বাত হরমোন বলে কাকে বলে, আজকেই আলোচনা করলাম কি, অক্সিটোসিন। অক্সিটোসিনকে বলবো বাত হরমোন। পরের প্রশ্ন দেখব, ইনসুলিন ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে ড্যাশ প্রস্তুতি বন্ধ রাখে। একটু আগেই লিখেছিলাম যে ইনসুলিনের একটা কাজ, সেটা কি অ্যান্টি কিটোজেনিক হরমোন, অর্থাৎ কিটোন বডি তৈরিতে বাধা দেয়। ফ্যাটের জারণ ক্রিয়ায় কিটোন বডি তৈরিতে বাধা দেয়, তাহলে কি হবে, যে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। কিটোন বডি, কিটোন বডির উদাহরণ অ্যাসিটোন, এটা অ্যাসিটোন একটা কিটোন বডির উদাহরণ। অ্যাসিটিক অ্যাসিড কিটোন বডির উদাহরণ, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি বলছি, অ্যাসিটোন আর অ্যাসিটিক অ্যাসিড, লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড আর কি অ্যাসিটোন, অ্যাসিটোন। পরের প্রশ্ন দেখব, ন্যাস্টিক চলন এক প্রকারের সামগ্রিক চলন। না, সামগ্রিক চলন আমরা লিখেছিলাম, প্রথমেই লিখেছিলাম যে সামগ্রিক চলন কার দেখা যায়, ট্যাকটিক, ট্যাকটিক চলন বা লিখিনি, যাই হোক, তো ট্যাকটিক চলনটা কি, সামগ্রিক চলন, মানে সম্পূর্ণ স্থান পরিবর্তন হয় ট্যাকটিক চলন। আর ট্যাকটিক চলন কি অনুযায়ী হয়, উদ্দীপকের গতিপথ ও উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। কিন্তু বলছে ন্যাস্টিক চলন হলো এক প্রকারের সামগ্রিক চলন, আচ্ছা নয়, আচ্ছা এখানে জানতে চাইছে আর কি সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে ন্যাস্টিক চলন এক প্রকারের সামগ্রিক চলন, এটা মিথ্যা। কি হতো, ট্যাকটিক হলে হতো। ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে পজিটিভ জিওট্রপিজম দেখা যায়, তাহলে এখানে ম্যানগ্রোভ উদ্ভিদের মূল বলতে এটা দেখতে হবে, এটা উল্লেখ করা উচিত ছিল যে শ্বাসমূল। এবার এখানে আপাতত আমি শ্বাসমূলই ধরছি, যে ধরে নিচ্ছি আমি এখানে লেখা লেখা ছিল শ্বাসমূল ধরে নিচ্ছি, তো তখন এখানে উত্তর কি করব, যেখানে উত্তর কি করব, উত্তর হচ্ছে যে ম্যানগ্রোভ পজিটিভ বলছে না, তাহলে কি হবে, মিথ্যা। কি দেখা যাবে, নেগেটিভ, অর্থাৎ শ্বাসমূল কি হচ্ছে, গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, আর শ্বাসমূলগুলো বৃদ্ধি পাচ্ছে কোন দিকে, উল্টো দিকে, তাহলে কি, এটা বলবো নেগেটিভ। তাহলে নেগেটিভ জিওট্রপিজম দেখা যায় কোথায়, ম্যানগ্রোভ উদ্ভিদে, তাহলে এখানে বলছে পজিটিভ, তাহলে তখন এটা হতো মিথ্যা। বেশ, অক্সিন এটাই আমরা যখন করিয়েছিলাম আর কি, কি বলে আমাদের সেটে, তো এটা কিন্তু শ্বাসমূলই রেখেছিলাম, ওই জন্যে কি বলছি যে এখানে মিথ্যা হবে, যে ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে, ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিজম দেখা যায়, এটা মিথ্যা। অক্সিন বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অক্সিন বলছে বীজের সুপ্তদশা কাটায় না, এ কি কাটায়, জিব্রেলিন কাটায়, তাহলে কি হবে, এটাও মিথ্যা, মিথ্যা। তাহলে প্রথমটা কি ছিল, মিথ্যা। তাহলে অক্সিন বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, কে করে, সেটা করে হচ্ছে জিব্রেলিন। পরের প্রশ্ন, উদ্ভিদের মূল কম অক্সিন ঘনত্বে বেশি সংবেদনশীল। হ্যাঁ দেখলাম আজকে যে টপিক চলেন যখন দেখছিলাম, মূলে যেখানে কম অক্সিন থাকছিল সেই জায়গাটা বেশি পাচ্ছিল, কাণ্ডে যেখানে বেশি অক্সিন ছিল সেটা বাড়ছিল। তাহলে কাণ্ড বেশি অক্সিন অনুভূতিশীল, মূল কম অক্সিন অনুভূতিশীল। পরের প্রশ্ন দেখব, অন্তঃক্ষরা তন্ত্রের সুপ্রিম কমান্ডার হলো হাইপোথ্যালামাস। তাহলে সুপ্রিম কমান্ডার, হ্যাঁ, হাইপোথ্যালামাস মনে রাখবো যে সমস্ত গ্রন্থিগুলোর হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে, সমস্ত গ্রন্থি। আর হরমোন সমস্ত গ্রন্থি বলতে কি, যে হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করবে, পিটুইটারিকে, আর পিটুইটারি সমস্ত গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে। তাহলে পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, আর মাস্টার অফ মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস, বাইকে সুপ্রিম কমান্ডারও বলে, তাহলে এটা কি, এটা সত্য। আর এলএইচ লিউটিনাইজিং হরমোন, পুরুষদের আইসিএসি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটাকে আমরা লেডিগের আন্তর্কোষ বলছিলাম, লেডিগের কোষ, এই লেডিগের কোষটাকে ইন্টারস্টিসিয়াল সেলও বলা হয়, আর সেটাকে স্টিমুলেট করে, সেটা বলবো আইসিএসএইচ দিয়ে স্টিমুলেট করে, কি হরমোন করণ করে লেডিগের থেকে, টেস্টোস্টেরন। তাহলে এটা কি হবে, ঠিক, সত্য। এর তাহলে স্ত্রী দেহে যেটা এলএইচ, পুরুষ দেহে সেটা আইসিএসএইচ। পরের প্রশ্ন দেখবো, অর্থাৎ সত্য মিথ্যা। ফার্নেস শুক্রাণু, তাহলে ফার্নেস শুক্রাণু যখনই বলছি, এটা কিন্তু জানবো কি, গতিপথ অনুসারে হচ্ছে, অর্থাৎ গতিপথ আর তীব্রতা অনুসারে হচ্ছে, এটা কি বলবো, ট্যাকটিক চলন। আর ট্যাকটিক চলন মানে কি, সামগ্রিক স্থান পরিবর্তন। ফার্নেস শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়, তাহলে ফার্নেস শুক্রাণু এখানে এবিসিডি করে নামকরণ করা দরকার ছিল, তাহলে ম্যালিক অ্যাসিডের প্রভাবে কোন দিকে যায়,
ডিম্বাণুর দিকে যায়, তাহলে ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিড হবে। আর সুক্রোজটা কি হবে? সুক্রোজ হবে মসের শুক্রাণু, দুটোই কেমোট্যাকটিক চলন। বনচারাল, তাহলে বনচারালকে কি বলে? ইন্ডিয়ান টেলিগ্রাফিক প্লান্ট। আর বনচারাল কি? রসস্ফীতিজনিত চলন। আমরা রসস্ফীতিজনিত চলন, ন্যাস্টিক চলনকে রসস্ফীতিজনিত চলন বলে। বৃদ্ধিজ চলন কাকে বলে? ট্রপিক চলনকে বলে। বেশ, এরপর কি দেখছি যে বার্ধক্য বিলম্বিতকরণ। তাহলে বার্ধক্য বিলম্বিতকরণ যে কে ঘটায়? তাহলে সেটা হচ্ছে সাইটোকাইনিন। কি করে সাইটোকাইনিন বার্ধক্য বিলম্বিত কি করে ঘটায়? ওই ক্লোরোফিল সৃষ্টি করে, ক্লোরোফিল সৃষ্টি করে। বেশ, এখানে একটু বুঝতে অসুবিধা হবে, পরের দিন থেকে আমি নাম্বারিং করে দেবো। সব থেকে বেশি প্রাপ্ত জিব্রেলিন, জিব্রেলিনের যে জিব্রেলিন সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে GA3। GA3 জিএ করে GA1 2 করে প্রায় GA125 পর্যন্ত আছে, GA125 পর্যন্ত, যার মধ্যে কি দেখা যাবে যে GA3টা হচ্ছে কিন্তু সর্বাধিক প্রাপ্ত, সব থেকে বেশি পাওয়া যায় GA3 কে। এরপর কি বলছি? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন মানে BMR বৃদ্ধি করে, BMR দিয়ে ক্যালোরি উৎপাদন বাড়ায়। তাহলে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলবো? সেটা হচ্ছে BMR সঙ্গে সম্পর্কিত। কি দেখেছিলাম? থাইরক্সিন। তাহলে থাইরক্সিন কি? ক্যালোরিজেনিক হরমোন। মাস্টার অফ অর্কেস্ট্রা, তাহলে মাস্টার অফ অর্কেস্ট্রা যেহেতু কি হাইপোথ্যালামাস পিটুইটারিকে নির্দেশ করে, আর পিটুইটারি বাকি সবাইকে নির্দেশ করে, তাই জন্য পিটুইটারিকে কি বলছি? মাস্টার অফ অর্কেস্ট্রা। তাহলে এটা কি হবে? এটা হবে পিটুইটারি। পরের প্রশ্ন দেখব, পাতা শ্যাওলা যদি রোটেশন হয় তাহলে কুমড়োর কাণ্ডরম কি হবে? তাহলে কুমড়োর কাণ্ডটা হবে সার্কুলেশন, সার্কুলেশন। তাহলে এই পাতা শ্যাওলা রোটেশন যেটা, তাহলে এই একটা উদ্ভিদ কোষ, পাতা শ্যাওলার পাতার কোষ, এই যে এটা বলছি পাতা শ্যাওলার পাতা, তাহলে একটা বড় ভ্যাকুয়াল আছে, আর তাকে ঘিরে সাইটোপ্লাজমের যে চলন তাকে বলবো রোটেশন। আর কুমড়োর কাণ্ডরোমে যেটা সার্কুলেশন হবে, তাহলে কি দেখবো? এখানে অনেকগুলো ভ্যাকুয়াল আছে আর ছোট ছোট ভ্যাকুয়াল, সেই সমস্ত ভ্যাকুয়ালকে ঘুরে সাইটোপ্লাজমের যে চলন, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো সার্কুলেশন। একটি বহিস্থ উদ্দীপকের উদাহরণ দাও। আলো, তাপ, তারপরে গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ, যাই বলি, জল, তাহলে কি লিখলাম? আলো। তাহলে আলো একটা বহিস্থ উদ্দীপক। তাহলে সাইটোকাইনিনের যদি আমরা বলি অভ্যন্তরীণ একটা উদ্দীপক, যেমন হরমোন একটা অভ্যন্তরীণ উদ্দীপক। সাইটোকাইনিনের রাসায়নিক নাম, তাহলে সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, অ্যামিনোপিউরিন। এবার যদি আমরা বলি যে জিব্রেলিনের রাসায়নিক নাম কি, তাহলে সেটা হচ্ছে কি? জিব্রেলিক অ্যাসিড। আর অক্সিনেরটা তো আজকে কাজ দেওয়া আছে। পরের প্রশ্ন দেখব, অক্সিন, জিব্রেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন, এখানে বলছে বি সদৃশটা খুঁজতে, এখানে বলছে বি সদৃশ খুঁজতে। তাহলে অক্সিন, জিব্রেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, তাহলে এখানে উত্তর কি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। আমরা জানি কি বৃদ্ধি পোষক যদি হরমোন বলি তাহলে সেটা অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। আর যদি বলি বৃদ্ধি প্রতিরোধক, তাহলে একটা অ্যাবসিসিক অ্যাসিড আর একটা ইথিলিন। তাহলে এখানে কি হবে? অ্যাবসিসিক অ্যাসিড। এটা বৃদ্ধি প্রতিরোধক, বিশেষ করে এটা জিব্রেলিনের বিপরীত ধর্ম দেখায়। এটা কি করে? বীজের সুপ্ত দশা বজায় রাখে। বেশ, এর পরের প্রশ্ন দেখব, জরায়ুতে অমরা গঠনকারী হরমোনটার নাম কি? তাহলে জরায়ুতে যেটা অমরা গঠন করছে সেই হরমোনটার নাম কি? সেটা কি বলবো? প্রোজেস্টেরন। ওই যে বলছিলাম যে প্রেগনেন্সি হরমোন, যেটা যেটা গর্ভকালীন যে বিভিন্ন অবস্থাগুলোকে যেটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা কি করে? জরায়ুতে অমরা গঠন করে, তাহলে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। তাহলে জরায়ু বলতে, তাহলে এইখানে এটা জরায়ু, এখান থেকে বললাম কি একটু আগেই যে এখানে ফ্যালোপিয়ান টিউব থাকে, ওগুলো আর আঁকছি না। এটা কি? এটা হচ্ছে ডিম্বাশয়, এইদিকে একটা ডিম্বাশয় থাকবে। এইবার এই দিকে এসে যখন রোপিত হবে ভ্রূণটা এখানে থাকবে, অর্থাৎ এখানে গর্ভস্থ অবস্থায় যে গর্ভস্থ শিশুটা, এটাকে ফিটাস বলছি, ভ্রূণ বলছি, সেটা এখানে থাকবে। তো যে জায়গায় থাকবে, এই অঞ্চলটা যে জায়গায় যুক্ত থাকবে, এই জায়গাটা বলবো অমরা। যদিও এইভাবে যুক্ত থাকে না, আম্বিলিকাল কর্ডের মাধ্যমে যুক্ত থাকে, এবার আম্বিলিকাল কর্ড, এটা আম্বিলিকাল কর্ড যুক্ত থাকে। তাহলে এই যে যে জায়গাটা, যে জায়গায় আম্বিলিকাল কর্ডটা যুক্ত হয়ে আছে, তাকে বলবো অমরা বা প্লাসেন্টা। তাহলে সেই অমরা বা প্লাসেন্টা গঠন কি করে? সেটা গঠন করে হচ্ছে প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন কে গঠন করে? কর্পাস লিউটিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব, সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? আলোচনা করেছি সুপ্রারেনাল গ্রন্থি, যে রেনাল, রেনাল মানে বৃক্ক সংক্রান্ত, আর বৃক্কের উপরে একদম উপরে পজিশন আছে, তার জন্য সুপ্রা। তাহলে সুপ্রা রেনাল বৃক্কের উপরে কি আছে? বৃক্কের উপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে এই অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে খরিত হয় কোন হরমোন? সেটা হচ্ছে কি? অ্যাড্রিনালিন, যেটা কি বলে 3F, যেটাকে আমরা কি বলতে পারি? যে আপদকালীন, বিপদকালীন, সংকটকালীন হরমোন। পরের প্রশ্ন দেখব, যকৃতে নিওগ্লুকোজেনেসিসের হার বৃদ্ধি করে কোন হরমোন? দেখছিলাম নিওগ্লুকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিস কাকে বলছিলাম? এই গ্লুকোজেনেসিস বলতে গ্লুকোজ তৈরি, শেষমেশ গ্লুকোজ তৈরি হবে।
এবার গ্লুকোজ কোথা থেকে তৈরি হবে? যেমন প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হবে। তাহলে প্রোটিনটা তো কার্বোহাইড্রেট নয়, কার্বোহাইড্রেট থেকে প্রোটিন তৈরি হবে এটা ঠিক আছে, কিন্তু প্রোটিন তো কার্বোহাইড্রেট নয়, তাহলে সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তার জন্য বলছি নিওগ্লুকোজেনেসিস বা এটাকে গ্লুকোনিওজেনেসিসও বলে। তাহলে এটার হার বৃদ্ধি করে কোন হরমোন? তাহলে সেটা বলবো গ্লুকাগন। আর একটু আগে আমরা কি বললাম যে হার হ্রাস করে কে? তাহলে সেটা কি ছিল? সেটা ইনসুলিন। গ্লুকাগন কোথা থেকে গঠিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। আর বিটা কোষ থেকে কি ক্ষরণ হয়? বিটা কোষ থেকে ক্ষরণ হয় ইনসুলিন। আর দুজন পরস্পরের বিপরীত কাজ করে, অর্থাৎ ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে দ্বৈত হরমোন। বেশ, লাস্ট প্রশ্ন আজকের, সেটা হচ্ছে কি, আলফা অ্যামাইলেজ সক্রিয়করণ, বীজের সুপ্তদশা ভঙ্গ, জিব্রেলিন আর অঙ্কুরোদ্গম। তাহলে এটা বলছে এই চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এবার যদি দেখি বীজের সুপ্তদশা ভঙ্গ করে কে, তাহলে সেটা কি উত্তর আসবে? জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিন। বেশ, তারপরে কি বলছে? অঙ্কুরোদ্গমে কে সাহায্য করে? এই বীজের সুপ্তদশা ভঙ্গ করেই তো অঙ্কুরোদ্গম ঘটায়, কে? জিব্রেলিক অ্যাসিড। তাহলে বুঝতেই পারছি দুটো যখন জিব্রেলিক অ্যাসিড হয়েছে তাহলে উত্তর কি হবে? জিব্রেলিন। তাহলে এবার এখানে জানতে হবে আলফা অ্যামাইলেজটা কি। আলফা অ্যামাইলেজ হচ্ছে একটা উৎসেচক। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ, আর এইটা হচ্ছে শস্য, আর এই যে লেয়ারটা এটা ধরে নিচ্ছি অ্যালিউমিনাম লেয়ার। এই পুরো অ্যালিউমিনাম লেয়ারটা কি থাকে? প্রোটিন থাকে। তাহলে যখনই এই বীজটা একটা ঠিকঠাক কন্ডিশনে আসে, যখনই ফেভারেবল অনুকূল পরিবেশে আছে, তখন এখান থেকে কি ক্ষরণ করে? জিব্রেলিক অ্যাসিড। আর জিব্রেলিক অ্যাসিড কার ওপর কাজ করে? এই অ্যালিউমিনাম লেয়ারের ওপর। আর প্রোটিনটা কি তৈরি করে? আলফা অ্যামাইলেজ তৈরি করে, আলফা অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ নাম দেখেই বুঝতে পারছি এটা শর্করার পরিপাক ঘটাবে। আর এখানে জমা আছে শস্য কি হিসাবে? স্টার্চ হিসাবে বা শ্বেত সার হিসাবে। তাহলে সেইটার কি ঘটাবে? বিপাক ঘটিয়ে এইটা হচ্ছে ভ্রূণ, একে পুষ্টি দেবে। তাহলে কি বুঝতে পারছি যে অ্যালিউমিনাম লেয়ারে প্রোটিন আছে, জিব্রেলিন হরমোন এই অ্যালিউমিনাম লেয়ার থেকে আলফা অ্যামাইলেজকে কি করবে? সক্রিয় করবে। সে কি করবে? শ্বেতসারের পরিপাক ঘটাবে, দিয়ে কি হবে? সেটা ভ্রূণের পুষ্টি যোগাবে, দিয়ে কি হবে? অঙ্কুরোদ্গম হবে। তাহলে এটাও কি কে করছে? তাহলে জিব্রেলিক অ্যাসিড। তাহলে এখানে উত্তর কি হবে? জিব্রেলিন। তাহলে এই ছিল আজকের টোটাল 41টা প্রশ্ন, যার মধ্যে 36টা করতে হয়। প্রথম 15টা এমসিকিউর মধ্যে 15টাই করতে হয়, আর বাকি নির্দেশ মতো কোথাও 5টা কোথাও 6টা করে উত্তর করতে হয়। তাহলে এইভাবেই মাধ্যমিকে কিন্তু প্রশ্নগুলো পড়ে। তাহলে এটা আজকের প্রথম সেট আলোচনা হলো। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক একটা একটা করে এইভাবে ডিটেলে আলোচনা করব। তাহলে অবশ্যই দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পরের প্রশ্ন, বলতে কি, যে এই পরীক্ষাতে যে আমাদের যে সবথেকে বেশি নম্বর পেয়েছিল, তাহলে সেই যদি আমরা দেখি উত্তরপত্রটা, তাহলে সেটা হচ্ছে এটা, প্রীতম পাল। তাহলে এবার কত ছিল? 36-এর মধ্যে 32। এবার এখানে 36-এর মধ্যে 32 বলতে আসলে কি করি, যে এখানে যদি কোনো প্রশ্ন না করে, যদি প্রশ্ন অ্যাটেম্প্ট না করে, তাহলে সেটাকে আমরা নম্বর দিই না। তাহলে সেটাকে কি বলি? তাহলে সেই নম্বরটাও কিন্তু কমিয়ে নেওয়া হয়। আবার যদি যে কোনো একটা ভুল হলো, যেখানে 6টা করতে বলেছে, যেখানে 5টা করতে বলেছে, কেউ 6টা 7টা করে দিয়েছে, একটা ভুল হলেই নম্বর কেটে নেওয়া হয়। তো সেইভাবে কিন্তু এই নাম্বারিংটা কিন্তু করা হয়েছে। বেশ, তাহলে এটা 32-এর মধ্যে কত? 36-এর মধ্যে 32। তাহলে এটা হচ্ছে উত্তরপত্র প্রথম সেটের। বেশ, তো এবার কি, যে এই হচ্ছে যে এই প্রশ্নপত্রের উত্তরটা, যে উত্তরপত্রটা রয়েছে, যারা আমার কাছে তো ব্যাচে পড়ছো, তো তাদের ক্ষেত্রে তো এই উত্তরপত্র আগেই পাঠিয়ে দেওয়া আছে। এবার এমন যদি কেউ দেখে থাকো যারা আমার কাছে পড়ো না, কিন্তু এই ধরনের এই পিডিএফটা নিতে চাও যেখানে এই উত্তরগুলো করা আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে যেটা যেটা জয়েন হতে পারো, সেখানে কিন্তু এই উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। যাই হোক, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই থাকুক। আর কি হচ্ছে, ওই যে যেটা বললাম যে দুটো প্রশ্ন দেওয়া ছিল হোমওয়ার্কের জন্য, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে।